প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা আজকে ফৌজদারি কার্যবিধির 4, 5 এবং 6 এই তিনটি টপিক পড়ব। টপিক 4-এ আছে হচ্ছে ট্রায়াল বা বিচার। ট্রায়াল এবং বিচার এটা বলতে কি বোঝায়? অর্থাৎ যখন কোনো ফৌজদারি মামলায় চার্জ গঠনের পরে সাক্ষী শুরু হয়, তো সাক্ষী জবানবন্দি দিবে, জেরা হবে, এগুলোকেই ট্রায়াল বলা হয়। অর্থাৎ আমরা যেটাকে সাধারণত সাক্ষ্য গ্রহণ বলি, এই সাক্ষ্য গ্রহণকেই সিভিল ক্রিমিনাল উভয় উভয় মামলাতে কিন্তু ট্রায়াল বলা হয়। তো ট্রায়াল বা কিভাবে মামলার সাক্ষী শুরু হয় এবং পদ্ধতিটা কি, ট্রায়াল পিরিয়ড। যে কোনো সিভিল বা ক্রিমিনাল মামলার তিনটা বেসিক পিরিয়ড থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে প্রি ট্রায়াল পিরিয়ড, অর্থাৎ ফাইলিং থেকে চার্জ পর্যন্ত, এটা হচ্ছে প্রি ট্রায়াল, অর্থাৎ ট্রায়ালের আগ পর্যন্ত। তারপরে ট্রায়াল পিরিয়ড, এবং ট্রায়াল যখন শেষ হয়ে যাবে তারপরে আর্গুমেন্ট শুরু হবে। আর্গুমেন্টের আগে যেটা পিরিয়ড অর্থাৎ 342, এগুলো ট্রায়ালেরই অংশ। ট্রায়াল শেষ হলে আর্গুমেন্ট শুরু হয়, আর্গুমেন্টের পরে জাজমেন্ট, এইভাবেই পোস্ট ট্রায়াল স্টেজ শুরু হয়। তো আমরা সেগুলো জানতে পারবো ধীরে ধীরে। অ্যাপিল আমার এই নোটে নাই, অ্যাপিল থেকে বিগত সালে খুব একটা প্রশ্ন আসেনি, তবে আমি ফাইনাল টেস্ট নোটে অ্যাপিল রাখার চেষ্টা করব। আর কিছু কিছু চিন্তা ভাবনা করে নতুন নতুন কিছু টপিক টপিক বৃদ্ধি পাবে, কিন্তু প্রশ্ন খুব একটা বৃদ্ধি পাবে না। তবে হ্যাঁ, আজকে ক্লাসে আমি বলে দেব যে প্রবলেমেটিক প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসতে পারে, সেগুলো আমি ইতিপূর্বে বলেছি, এবং এখনো বলবো প্রতিটা টপিকে কোন কোন জায়গা থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবং ফাইনাল টাচে আমি সেই জায়গাতে আরো অনেক নোটটাকে এনহ্যান্স করছি, এবং প্রবলেমেটিক প্রশ্নের সংখ্যা আমি অসংখ্য তৈরি করছি, যেন আপনাদের প্রবলেম না হয়। তো আমি একজনকে লাইনে ডেকে নিই যে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা থাকে বা কোনো ভিডিও অডিও ইস্যু থাকে আমাকে বলবেন। রাজ্জাক ভাই, বলবেন সবকিছু ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে, সবকিছু শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, আচ্ছা, রেকর্ডিং ঠিক হচ্ছে। আছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি লাইনে থাকেন, যদি নয়েজ না হয়। বাসায় আছেন না অফিসে আছেন এখনো? বাসায় স্যার, না স্যার, এখন বিকেলে চলে আসি আর কি। হুম, আচ্ছা, ওকে। এখন একটু পড়াশোনায় বেশি সময় দিতে হবে, জি কারণ স্যার। এমসিকিউ প্রশ্ন যতটা সহজ হয়েছে, রিটেন এতটা সহজ হবে এটা ভাবা যাবে না। সহজ হলে তো না, বোনাস, সহজেই সহজে পার হয়ে যাবেন, কিন্তু ধরে নিতে হবে প্রশ্ন কঠিন হবে। ঠিক আছে? তো কঠিন হোক সহজ হোক, নিজেকে জি স্যার। কনফিডেন্ট রাখতে হবে, রেডি থাকতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সিআরপিসির বিধান অনুযায়ী দায়রা আদালত অর্থাৎ সেশন কোর্ট কর্তৃক অনুসৃত বিচার পদ্ধতি আলোচনা করুন। অর্থাৎ আমরা জানি যে বিচার করে হচ্ছে বেসিক্যালি দুই ধরনের আদালত ক্রিমিনাল মামলায়: ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সেশন কোর্ট, দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। তো এখানে আমরা জানতে চেয়েছি হচ্ছে দায়রা আদালতের বিধান। তো ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে উল্লেখিত বিধান অনুযায়ী দণ্ডবিধি 1860 এবং বিশেষ আইনসমূহে দণ্ডবিধিতে যে অপরাধগুলো আছে সে অপরাধের বিচার কোন আদালত করবে সেটা কিন্তু সেকেন্ড স্কেজুয়েলের অষ্টম কলামে পাওয়া যায়। আর বিশেষ আইন বলতে যেমন নারী শিশু আইন, তারপরে যৌতুক আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই ধরনের আইনকে বিশেষ আইন বলা হয়। এই আইনগুলোতেও কিন্তু মামলার বিচার ওই হয় ম্যাজিস্ট্রেট কোর্ট, না হলে কোনো দায়রা জজ অথবা কোনো ট্রাইব্যুনাল। তো ট্রাইব্যুনালের যিনি বিচারক থাকেন, যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের বিচারকও কিন্তু জেলা ও দায়রা জজ আদালতের যে বিচারক তার ক্ষমতা সম্পন্ন, এখতিয়ার সম্পন্ন। তার মানে দায়রা জজও বলতে পারবো আমরা। আবার কিছু কিছু ট্রাইব্যুনালের কিন্তু সিভিল এবং ক্রিমিনাল উভয় জুরিডিকশন আছে, যেমন জেলা ও দায়রা জজ সিভিল ক্রিমিনাল উভয়ও আছে, তেমনি কোনো কোনো ট্রাইব্যুনালের কিন্তু সিভিল ক্রিমিনাল উভয় ট্রাইব্যুনাল আছে, যেমন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল সিভিল ক্রিমিনাল উভয় মামলায় কিন্তু তিনি এন্টারটেন করেন। তো আইনসমূহে বর্ণিত যে সকল অপরাধ দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য তার অনুসৃত, অনুসৃত বলতে ফলো করা হয় বা অনুসরণ করা হয়, অনুসরণকৃত বলতে অনুসৃত বিচার পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। ভাষা যে এইভাবে আসবে তা নয়, ভিন্ন ভাষাতেও আসতে পারে। এক কথা, দায়রা জজে কিভাবে বিচার হয়, এই হচ্ছে মূল বক্তব্য।
প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনাকে এই পয়েন্টগুলো লিখতে হবে। প্রথমত 193 ধারা, দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ। কোন আইন পড়ছি আমরা? সিআরপিসি। সিআরপিসির 193 ধারা। আমলে গ্রহণ মানে কগনিজেন্সে নিবেন কিভাবে, সেটা একটা মামলা আদালতের কাছে কিভাবে আসবে। দায়রা জজ আদালতের মামলা আমলে গ্রহণের আদি এখতিয়ার নেই, মানে অরিজিনাল জুরিসডিকশন নেই, সরাসরি কোনো ক্রিমিনাল মামলা দায়রা আদালতে দায়ের করা যায় না। এটা হচ্ছে প্রথম বক্তব্য। তবে সরকার যে সকল মামলায় আদি এখতিয়ার দিবে সে সকল আমলে গ্রহণ করতে পারবেন। যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, এটা কিন্তু দায়রা জজ সমতুল্যই। তো নারী ও শিশু যে আইন, এই আইনগুলো কিন্তু পিটিশন আকারে দায়রা, অর্থাৎ নারী শিশু ট্রাইব্যুনালে কিন্তু দায়ের করা যায়। তো যেহেতু আমরা এখানে ট্রাইব্যুনালকে ধরছি না, আমরা জাস্ট প্লেন সেশন কোর্ট বা দায়রা জজকে ধরছি, তাই আমরা এখানে বলতে পারবো যে অরিজিনাল জুরিসডিকশন নাই, কারণ মামলা হয় আপনাকে থানায় করতে হবে অথবা কোনো কগনিজেন্স নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট কোর্টে করতে হবে। মামলা শুরু হওয়ার পদ্ধতি এই দুই রকমের, আমরা গত ক্লাসে আমরা দেখেছি সেটা। আর যদি সরকার ক্ষমতা প্রদান করে, ওই যে বিশেষ যে জজগুলো আছে, বিশেষ জজগুলোকে ক্ষমতা প্রদান করা থাকে বিশেষ বিশেষ আইনের ক্ষেত্রে, যেমন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাগুলোও কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট প্লাস বিশেষ করে থানাতেই হয়। আর মানব পাচার যে মামলাগুলো, এগুলো কিন্তু আবার ট্রাইব্যুনালে ফাইলিং হয়। তো ট্রাইব্যুনালের আদালত মানেই জেলা ও দায়রা ক্ষমতা সম্পন্ন। এই কারণেই এই পয়েন্ট আমি দিয়েছি, তাহলে লেখাটা সম্পন্ন হয়। দায়রা জজ আদালত অত্র ধারায় কোনো মামলা গ্রহণপূর্বক বিচারের জন্য অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ আদালতে প্রেরণ বা বদলি করেন। দেখেন, আদি এখতিয়ার নাই কিন্তু দায়রা জজ আমলে গ্রহণ করেন কিভাবে? মামলা বদলি হয়, মানে ট্রান্সফার হয়। ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা মনে করেন একটা এনআই অ্যাক্টের মামলা, মানে চেকের মামলা, ম্যাজিস্ট্রেট কোর্টে সেটা ফাইলিং হবে, থানায় কিন্তু ফাইলিং হয় না। এনআই অ্যাক্টের মামলা থানায় এখতিয়ার নাই, শুধুমাত্র ম্যাজিস্ট্রেট কোর্ট নেন। ম্যাজিস্ট্রেট কোর্ট ফাইলিং করার পরে যখন অপরপক্ষ হাজির হলো বা হাজির না হলেও একটা নির্দিষ্ট সময় পর রেডি ফর ট্রায়াল হলো, অর্থাৎ হাজির হচ্ছে না আসামি, তখন হুলিয়া জারি করা হবে। হুলিয়া জারির বিজ্ঞপ্তি দেওয়ার পরে পেপারে সে যদি না আসে, তাহলে আসামির বিনা উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হবে। তখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলাটা কোথায় চলে যাবে? দায়রা জজ আদালতে বদলি হয়ে। তখন এই দায়রা জজ আদালত কি করবেন? আমরা প্রথম ডেটে কি করি? ট্রান্সফার বেল দিই, ট্রান্সফার বেল পিটিশন দিই। তারপরে যদি দায়রা জজ আদালত সেটা মঞ্জুর করেন, তখন আমরা একটা বেল বন্ড দিয়ে দিই। কারণ ম্যাজিস্ট্রেট কোর্টে যে জামিন দিয়েছিল সেই জামিনটা আবার দায়রা আদালতে বহাল রাখার জন্য সেখানে আবার নতুন করে একটা বেল বন্ড দিয়ে দিতে হয়। তো সেটা যখন আমি বেল বন্ড দিয়ে দিচ্ছি, তখনই এই দায়রা জজ আদালত সেটা আমলে গ্রহণ করছেন। সেটা 193 ধারার যে প্রসিডিউর সেই অনুসারেই কিন্তু আমরা দায়রা জজ আদালতে মামলা নিয়ে যাচ্ছি এবং দায়রা আদালত মামলা গ্রহণ করছেন। এই পয়েন্টে কারো প্রশ্ন আছে কিনা, যে কিভাবে দায়রা জজ আদালতে মামলা যায়, কিভাবে আমলে নেন, কগনিজেন্সে নাই? ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যখন বদলি হয়ে যায় তখন তিনি তো গ্রহণ করেন না, ওই যেদিন গ্রহণ করলেন সেদিনই আমলে নেওয়া হয়ে গেল। তখন দায়রা নাম্বার পড়ে, বা মাদক মামলা হলে নার্কোটিক্স নাম্বার পড়ে বা মাদক মামলা নাম্বার পড়ে। যদি ফেন্সিডিলের মামলা হয়, ফেন্সিডিলের মামলা আবার কিন্তু বিশেষ ক্ষমতা আইনের মামলা, তখন এই মামলাকে বলা হয় স্পেশাল ট্রাইব্যুনাল কেস বা এসটি কেস বলা হয়। দায়রা কেসকে বলা হয় এসসি কেস, মানে সেশন কোর্ট কেস বা সেশন কেস। এসসি বা দায়রা মামলা হয়ে যায়, মামলার নাম্বারই চেঞ্জ হয়ে যায়, সিআর থেকে এসসি হয়ে যায়। তখনই মামলাটা আমলে গ্রহণ হয়ে যায়, একটা আলাদা রেজিস্টারে সেটা উল্লেখ থাকে কোন মামলা থেকে কোন মামলা জন্ম হলো। এরপরে 265 ক আমলে গ্রহণ অনেক আগে করছে, এবং ট্রায়ালের জন্য 265 ক অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো আলাদা করা হয়েছে। আগে ম্যাজিস্ট্রেট কোর্টের মতোই ছিল, কিছুটা কনফিউশন তৈরি হতো, তাই অ্যামেন্ডমেন্ট করে 265 ক, খ, গ বা এ বি সি ডি এগুলো করা হয়েছে। আচ্ছা, পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন। কার পক্ষে মামলা পরিচালনা করবেন? বাদী পক্ষে বা মামলা যিনি করেছেন তার পক্ষে। কারণ চেকের মামলা হোক বা অন্য যে কোনো মামলা হোক, যদি বাদীপক্ষে পার্সোনাল লয়ার থাকে তো তিনি সাথে থাকতে পারেন, কিন্তু মামলা পরিচালনার মূল দায়িত্ব থাকবে হচ্ছে পিপি বা পাবলিক প্রসিকিউটরের। দায়রা আদালতে একাধিক পাবলিক প্রসিকিউটর থাকে, তারা মামলাটা দেখবেন। দায়রা আদালতে অভিযোগকারী বা সরকারের পক্ষে, এই যে আবার বলছে অভিযোগকারী বা সরকারের পক্ষে, যদি জিআর মামলা হয়
পুলিশবাদী মামলা, সেটাকে আমরা জিআর মামলা বলি। সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর প্রতিটি মামলা পরিচালনা করবেন। দেখেন আমি খুবই সংক্ষিপ্তভাবে তুলে দিয়েছি, এতটুকু হলেই হবে, এর ডিটেলসে যাওয়ার দরকারই নাই। আপনি সঠিক ধারা দিবেন, ধারার এইভাবে হেডিং দিবেন, তারপর একটা করে দুইটা করে বাক্য দিয়ে দিবেন, দ্যাটস অল। ধারা 265 বি বা খ, অভিযোগকারী পক্ষে বক্তব্য শুরু। আসামি অত্র কার্যবিধির 205 গ ধারায় বিজ্ঞ আদালতে হাজির হলে আসামি কিন্তু হাজির হবে এই ধারায়, হাজির হয়ে স্যারেন্ডার করবে। যদি স্যারেন্ডার করে, পাবলিক প্রসিকিউটর যে সাক্ষ্য প্রমাণ দ্বারা আসামিকে দোষী প্রমাণ করতে চান তা বিবৃত করার মাধ্যমে শুনানি শুরু হবে। অর্থাৎ এখানে পাবলিক প্রসিকিউটর কিন্তু বলবে যে ইনি এই ধরনের, প্রথমে তো চার্জ গঠন হয়ে গেল, চার্জ গঠন হওয়ার পরে তো এই ট্রায়ালে আসছে, এবং ট্রায়াল কিন্তু এই বিচারিক আদালতে কিন্তু ট্রায়ালের পূর্বে চার্জ গঠন করেন। এবং এই যে বিবৃতির কথা বলা হচ্ছে, মানে যেই দিন সাক্ষী শুরু হচ্ছে এবং এনার বিরুদ্ধে এই অভিযোগ, এটা চার্জে বলে দেওয়া হলো, তারপরে PW1 মানে প্রসিকিউশন উইটনেস ওয়ান উঠলেন, উঠে তিনি সাক্ষ্য দিতে শুরু করলেন। এটাকে বলা হচ্ছে যে পাবলিক প্রসিকিউটর যে সাক্ষ্য প্রমাণ দ্বারা আসামিকে দোষী করতে চান। তাহলে সাক্ষ্য বলতে এখানে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আর প্রমাণ দ্বারা এখানে এভিডেন্সকে বোঝানো হচ্ছে। সাক্ষ্য বলতে এখানে সাক্ষী বা উইটনেসকে বোঝানো হচ্ছে, আর প্রমাণ দ্বারা এখানে এভিডেন্সকে বোঝানো হচ্ছে। তাহলে সাক্ষ্য প্রমাণ এখানে তার মানে ওরাল এভিডেন্স যারা দিবে, মানে ব্যক্তি এসে কথা বলবে, আর যদি ডকুমেন্টারি এভিডেন্স থাকে, আলামত থাকে, সেক্ষেত্রে আলামত দিবে, চার্জশিট দিবে, এগুলো সবকিছু থাকবে। তো এইগুলোর মাধ্যমে সাক্ষী শুরু হবে, এবং একটা আলামত বা একটা এজাহার, এগুলো কিন্তু কি করতে হয়, প্রদর্শনী করতে হয় বা এক্সিবিট করতে হয়। সাক্ষীর সময় বলা হলো যে হ্যাঁ, দেখবেন যে যখন বাদীকে জেরা করা হয় বা জবানবন্দি দেয়, এই যে এই আমার এজাহার এবং এটা আমার স্বাক্ষর, এইভাবে কিন্তু এক্সিবিট করে নেওয়া হয়। এক্সিবিট বলতে প্রদর্শনী, এখানে সাক্ষ্যে ইনক্লুড করা হয়। এখানে কে মামলা পরিচালনা করবেন সেটা বলা হলো। এবার খটা আমরা ফেলে রাখি, খটা ফেলে রেখে আবার এখানে আসি। চার্জের দিন যদি ডিসচার্জের পিটিশন দেয় আসামি পক্ষ, নথি পর্যালোচনা ও কাগজপত্র বিবেচনা পূর্বক উভয় পক্ষের বক্তব্য শোনার পরে মামলা চালানোর যথেষ্ট কারণ না থাকলে কারণ লিপিবদ্ধ পূর্বক আসামিকে অব্যাহতি প্রদান করবেন। আমরা দেখি যে 241-এর কয়ে আছে হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট ডিসচার্জ করেন, আর এখানে আমরা দেখছি গয়ে। এমসিকিউ এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার যদি এখানে আপনার প্রবলেমেটিক প্রশ্ন আসে বা বড় এইভাবে বর্ণনামূলক প্রশ্ন আসে, তারপরেও আপনাকে মনে রাখতে হবে যে 65-র গ বা সি, 265 সি ডিসচার্জ বাই সেশন কোর্ট, আর 241 এ বাই ম্যাজিস্ট্রেট কোর্ট। ডিসচার্জের দুইটা সেকশন আছে, দুই কোর্ট করেন। আচ্ছা, তো এখানে আমরা এটা পড়লাম না। এটার পরে আমরা চলে যাই অভিযোগ গঠন। যদি ডিসচার্জ না দেয় তাহলে আসামিকে কি দিবে, বিচারের সম্মুখীন করতে হবে এবং চার্জ গঠন করতে হবে। অভিযুক্ত আসামি অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হলে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ বা চার্জ গঠন করবেন। চার্জ গঠন হওয়া মানে ওই যে আনুষ্ঠানিকতা শুরু হওয়া, বিয়ের মতন গায়ে হলুদ দেওয়া। তার মানে বিয়ে ঠিক হয়ে গেছে, ফাইনাল, বিয়ে হবেই, মানে এবার গায়ে হলুদ শুরু হয়ে গেল। আসামিকে অভিযোগ পড়ে শোনাতে হবে, ব্যাখ্যা করে বোঝাতে হবে, অতঃপর দোষী না নির্দোষ জিজ্ঞাসা করতে হবে। এরপরে সে যদি দোষী বলে তাহলে কি করবে, যদি বলে নির্দোষ তাহলে তো সাক্ষী শুরু হয়ে যাবে, আর যদি বলে দোষী, হ্যাঁ স্যার আমি এই কাজটি করেছি। সাধারণত আমরা কাকে দোষ স্বীকার করাই, জোয়ার মামলা, ছোট ছোট জোয়ার মামলা হলে 200-300 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেওয়া হয়, বা ছোট ছোট অপরাধ হয়েছে সেক্ষেত্রে দোষ স্বীকার করলে ছেড়ে দেওয়া হয়। অনেক সময় আবার প্রবেশন মানে প্রবেশন অফিসারের মাধ্যমে প্রবেশনে দেওয়া হয়। অর্থাৎ কিছু কিছু ভালো কাজ করতে হবে, সে যদি মাদক সেবন করে থাকে শর্ত থাকবে 1 বছরের অবজারভেশনে থাকবে, তার 6 মাস পর পর ডোপ টেস্ট দিতে হবে 2টা, এ ধরনের। ডোপ টেস্ট মানে সে মাদক গ্রহণ করে কিনা, রক্তে মাদকের কোনো এসেন্স আছে কিনা, এটা টেস্ট, এটাকে ডোপ টেস্ট বলে। বিশেষ করে যারা অ্যাথলেট, যারা খেলোয়াড়, তাদেরকে এটা করতে হয়। তারপরে মতে বলা হচ্ছে, বা এটা আমরা বলবো কি, ABCDE, ই, ইংরেজিতেই আমরা, আপনারা পাশাপাশি এই যে ডান পাশে ইংরেজিটাও লিখে রাখবেন, 265 ইংরেজিও লিখে রাখবেন, তাহলে কনফিউশন হবে না। বা এখানে ওর উপরে
বাংলাতে রসই লিখে রাখতে পারেন। দোষ স্বীকার করলে দণ্ডাদেশ। অভিযুক্ত আসামি দোষ স্বীকার করলে তা লিপিবদ্ধ পূর্বক বিচারিক আদালত ক্ষমতা অনুসারে কি করবেন? দণ্ডাদেশ দিবেন। দোষ স্বীকার করলে যে তাকে খালাস দিবে তা না, তাকে দণ্ডও দিতে পারে। আবার প্রবেশনে দিলে এটা দণ্ডের একটা বিকল্প। আবার কোন কোন জায়গায় তিনি খালাসও দিতে পারেন, সেটা তার ইচ্ছে। তিরস্কার করেও ছেড়ে দিতে পারেন। চ মানে এফ, অভিযোগকারী পক্ষে সাক্ষ্য গ্রহণের তারিখ। এবার যে অভিযোগকারী মানে বাদী পক্ষ বা প্রসিকিউশন পক্ষ সাক্ষী গ্রহণ শুরু। দোষ অস্বীকার কিংবা বিচার প্রার্থনা করলে মানে নির্দোষ বললে, যদি আসামি বলে হ্যাঁ নির্দোষ, তাহলে পরের ডেটে কি সাক্ষীর জন্য ডেট পড়বে না? ফারুক ভাই আছেন নাকি লাইনে? কামরুল ভাই আছেন? কামরুল ভাই, কোর্টে যান। জি। আচ্ছা, যদি জি নির্দোষ ভাই। বলে তাহলে নির্দোষ বললে সঙ্গে সঙ্গে পরের ডেটে সাক্ষীর জন্য ডেট পড়ে না? জি। আর দায়রা আদালত হলে সেটা সাক্ষী না লেখে কি লেখে? বিচার। বিচারের বিচার। জন্য ডেট পড়ে যায়। হ্যাঁ, তো বিচার বা সাক্ষীর জন্য ডেট পড়ে গেল। তাহলে অভিযোগকারী পক্ষে আদেশক্রমে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করবেন। আর সাক্ষী উপস্থিত হতে বা দলিল পেশ করতে প্রসেস তথা সমন বা পরোয়ানা জারি করবেন। দেখবেন যে পুলিশবাদী যে মামলাগুলো জিআর মামলা থেকে দায়ের হয় সেগুলোতে কি যায়? সাক্ষী বরাবর কিন্তু পুলিশের মাধ্যমে প্রসেস যায়। কেন পুলিশের মাধ্যমে প্রসেস যায়? কারণ আমরা 173, 74, 75 এইগুলোর মধ্যে দেখি 160 মানে 155 থেকে তো শুরু হচ্ছে পুলিশের কাজ, মানে তদন্ত এবং অন্যান্য। তার মধ্যেই কিন্তু আছে যে এই সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের, মনে পড়ছে? জি। তো এই যে প্রসেস বা সমন নিয়ে কিন্তু একজন পুলিশ ওই সাক্ষীর বাড়িতে যায় যে আপনার এই মামলায় এত তারিখে সাক্ষী আছে, আপনি যাবেন। যদি সে না যায়, পরের ডেটে তার নামে কি যাবে? ওয়ারেন্ট যাবে। ওয়ারেন্টে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে আদালতে দিবে, সাক্ষী দিতে হবে। মামলা করলে বাদী হোক বা বাদী পক্ষের সাক্ষী হোক, তাকে সাক্ষী দিতেই হবে। পুলিশ তাকে হাজির করবেন, এটাই বলা হচ্ছে। তাহলে এখানে হাজির করবেন। এবার হাজির করার পরে কি হবে? এবার চলে যান কোথায়? ক্ষয়ে। এবার ক্ষয়ের কার্যক্রম শুরু হবে। একটা কথা আছে ভাই এখানে, এন বলেন। ডাব্লিউ ডাব্লিউ পাবলিক সাক্ষীর ক্ষেত্রে তো ডাব্লিউ ডাব্লিউ দিতে পারে, কিন্তু দেখি যে পুলিশ সাক্ষী বা ডাক্তার সাক্ষীর বিরুদ্ধে এন ডাব্লিউ ডাব্লিউ অর্থ কি? আচ্ছা, NWW অর্থ কি ক্লাস শেষে আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা। ক্লাসটা শেষ করি। এখানে একবার কনফিউশন হয়েছে, আর কনফিউশন অন্যদিকে আলোচনা করে করতে চাচ্ছে না, অন্যরা বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, আপনাকে আমি ক্লাস শেষে আমাকে বলবেন স্যার আমাকে একটা ওই শর্ট লিগ্যাল টার্ম নোটটা দেন। 10 পেজের একটা PDF আছে, দিয়ে দেবো। NWW, তারপরে WP&A, সবগুলোর অর্থ আছে। ঠিক আছে? একটু বলবেন আচ্ছা, আমাকে ঠিক আছে। যে ওই লিগ্যাল টার্ম নোট দেন। 10 পেজের নোট আছে, সবকিছু আছে ওর মধ্যে। তাহলে আপনার হেল্প হবে। আপনি যেহেতু জানতে চাচ্ছেন, খুবই ভালো জিনিস, জানা তো অবশ্যই দরকার। তা অভিযোগকারী পক্ষে বক্তব্য শুরু। এবার বক্তব্য শুরু হবে। তারিখ যেহেতু চলে আসছে, তারিখের দিন চলে আসছে, মনে করেন আজকে সাক্ষী শুরু হবে, বিচার হবে। তাহলে আসামি অত্র কার্যবিধির 205 ধারায় বিজ্ঞ আদালতে হাজির হলে পাবলিক প্রসিকিউটর যে সাক্ষ্য প্রমাণ দ্বারা আসামিকে দোষী প্রমাণ করতে চান তা বিবৃতি করার মাধ্যমে শুনানি শুরু করবে। তো এবার শুনানি শুরু হওয়ার মানে কি? PW1 জবানবন্দি শুরু হলো। আর আসামি পক্ষ তাকে কি করবে? ক্রস এক্সামিনেশন করবে, জেরা করবে, সাক্ষ্য আইনে আমরা যেটা জানি। তো এবার শুরু হয়ে গেল। তার হওয়ার পর এবার কি হবে? এইটা হাইলাইট হয়নি। ছতে অভিযোগকারী বা প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ। ধার্য তারিখে উপস্থিত সমস্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু করবেন। বিচারিক ক্ষমতা বলে অন্যান্য সাক্ষীর জবানবন্দি গ্রহণ না করা পর্যন্ত জেরা স্থগিত রাখতে পারবেন, অথবা সাক্ষীদের অধিকতর জেরা বা ফার্দার ক্রস এক্সামিনেশন করার জন্য রিকল করবেন। তার মানে এখানে দেখেন, এই এই জায়গায় ছতে আপনারা পরবিচার লিখতে পারেন। আর খ হচ্ছে বিচার। বিচারের পরে পরবিচার, মানে সাক্ষ্য শুরু হয়ে যখন যায় তারপরের ডেট থেকে এটাকে বলে পরবিচার বা পরবর্তী বিচার। তো ছ হচ্ছে পরবর্তী বিচার। এরপরে হচ্ছে ঝ, বর্গীয় জ, খালাস বা অ্যাকুইটাল।
আসামি অপরাধ করেছে মর্মে সাক্ষ্য প্রমাণ না গেলে কারো লিপিবদ্ধপূর্বক তাকে খালাস প্রদান করবেন। সাধারণত এইটা প্র্যাকটিস খুব একটা দেখি না। যদি খুবই সিলি কেস হয় যে সাক্ষ্য প্রমাণ এমন দেখা যাচ্ছে যে আসামি খালাস পেয়ে যাচ্ছে, যদি এই ক্ষেত্রে জ অনুসারে যদি আসামিকে খালাস দেয়, তাহলে মনে হয় যে বাদীকেই সাজা দিবে। 250 আছে সিআরপিসি, সেখানে বাদীকে কিন্তু সাজা দেওয়া যায়। তো এতই যে তুচ্ছ এবং বিরক্তিকর বা মিথ্যা মামলা করেছে যে এই স্টেপে এসে খালাস দিয়ে দিচ্ছে, তাহলে অন্তত বাদীর কিছুটা একটা সাজা হওয়া উচিত। তারপরে হচ্ছে আত্মপক্ষ সমর্থনের আহ্বান। আসামিকে বলবে যে আপনি সাফাই সাক্ষী দিবেন কিনা এই বিষয়গুলো, বা 342 একটা সেকশন থাকে, সেই জিনিসগুলো আসবে এখানে। 342 আমরা পরের দিকে জানবো, তো সেটা এর সাথে ইনক্লুড করেনি। আত্মপক্ষ সমর্থনের আহ্বান সাধারণত ম্যাজিস্ট্রেট কোর্টে হলে 340 এবং 342, এই জিনিসগুলো আমরা দেখবো, আবার ক্লিয়ার হবে। এখানে ইনকর্পোরেট করা নাই, অর্থাৎ লিঙ্ক করা নাই, তাই এখানে প্রবলেম হতে পারে আপনাদের। 265 ক ধারায় খালাস করলে না হলে আসামিকে আত্মপক্ষ সমর্থনের ও সাক্ষী আহ্বান করবেন, অর্থাৎ আসামি পক্ষ কিছু বক্তব্য দিবে কিনা লিখিত বা মৌখিক ভাবে। আসামি লিখিত বিবৃতি পেশ করলে তা নথিবদ্ধ করবেন। এবার আসামি পক্ষ থেকে সর্বপ্রথম কোনো কিছু কি যুক্ত হবে? এর আগে কি যুক্ত হয়েছিল? আসামির হাজিরা, আসামির বেল পিটিশন, আসামির বেল বন্ড, আসামি যদি অন্যান্য পিটিশন দেয়, ডিসচার্জের পিটিশন, এগুলো যুক্ত হয়েছিল। কিন্তু আসামি পক্ষে কোনো সাক্ষ্য বা প্রমাণ বাবদ এই প্রথম কোনো কিছু নথিবদ্ধ হবে, মানে রেকর্ড হিসাবে যুক্ত হবে। তো এটাকে আমরা কি বলতে পারি সাক্ষ্য আইন অনুসারে? আসামি পক্ষের পেশকৃত সরকারি দলিল। আসামি পক্ষ যখন কোনো কিছু পেশ করবে এবং সেটা নথিবদ্ধকরণ মানে রেকর্ডের একটা অংশ হবে, তখন আসামি পক্ষর দাখিলকৃত এটা একটা সরকারি দলিল হয়ে যাবে। সাক্ষ্য আইনেরও একটু পড়া লিঙ্ক করে দিলাম। আর যতক্ষণ না এটা নথির অংশ হবে ততক্ষণ সেটা সরকারি দলিল নয়। আ- আসামি সাক্ষী বা দলিল উপস্থিত করতে বা প্রসেস তথা সমন বা পরোয়ানার আবেদন করলে আদালত তা মঞ্জুর করবেন, যদি না আদালত মনে করে যে প্রসেসের আবেদনের উদ্দেশ্য বিরক্তি, বিলম্ব বা ন্যায় বিচার ব্যাহত করা, তবে কারণ লিপিবদ্ধ পূর্বক তা নামঞ্জুর বা অগ্রাহ্য করবেন। মানে আসামি পক্ষ যদি বলে অমুক আসামি, আমি আসামি পক্ষে অমুক সাক্ষীকে, মিস্টার এক্স কে আমি সাক্ষ্য হিসাবে মান্য করছি, এবং আমি ওনাকে ব্যক্তিগতভাবে বললে হয়তোবা উনি আদালতে আসবেন না, কিন্তু আমি চাচ্ছি তাকে একটা প্রসেস দেওয়া হোক, অর্থাৎ আদালতে মাধ্যমে একটা সমন দেওয়া হোক, এবং এই সমন পেয়ে তিনি আসবেন। তো এইটা যদি করা হয় একটা লেন্দি প্রসেস হবে। আসলে চেকের মামলা বিশেষ করে বা এনআইএক্টের মামলা কি করা হয়, ডিলে করা হয়। আসামি চাই, আমাদেরকে বলে আসামি পক্ষ, স্যার যত পারেন ডিলে করেন, আমি টাকা দিব কিন্তু ডিলেতে দিব। তখন এগুলো করে করে ডিলে করা হয়, এটা একটা কৌশল, ডিফেন্স লয়ের কৌশল, যত মামলা ডিলে করা যায়। তো এটা যদি আদালত ধরে ফেলে যে কোনো কারণ নাই, এই আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে বা সাক্ষীর মাধ্যমে, সাফাই সাক্ষীর মাধ্যমে খুব একটা ভালো কিছু আসবে না, সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা দিবে না। তারপরে হচ্ছে আপনারা সিরিয়াল দেখে এই যে এখানে 265 ক খ গ ঘ, এই ক খ গ ঘ না লিখে আপনারা একটু বেয়ার একটার সাথে মিলিয়ে ABCD করে দিবেন। হ্যাঁ, বিরতির আগে যেটা আলোচনা করছিলাম, আমরা পড়ছি দায়রা জজ আদালত কর্তৃক বিচার পদ্ধতি কি। তো দায়রা জজ আদালত, একটু আগে যেটা পড়লাম আমি সেটা আর একটু সংক্ষিপ্ত ভাবে বলে দিই। যে ধারা 193 মামলা আমলে গ্রহণ করবেন, ম্যাজিস্ট্রেট কোর্ট যেই মামলা বদলি করে দিবেন সেই মামলার কথা বলা হচ্ছে। এবং বিরতির আগে আপনারা নোটের যে ভার্সন দেখছিলেন, সেখানে এই যে ধারা 265 ছিল, এটাকে আমি এই বিরতিতে এডিট করে 265 করে দিলাম। পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবেন, এবং সিরিয়ালে হয়তো একটু মিস্টেক ছিল, কখর মধ্যে কনফিউশন ছিল, এবার আশা করি কনফিউশন হবে না। 265 অভিযোগকারী পক্ষে বক্তব্য শুরু, তারপরে 265 অব্যাহতি বা ডিসচার্জ, তারপরে তে আছে অভিযোগ গঠন বা ফ্রেমিং চার্জ, তারপরে তে আছে দোষ স্বীকার করলে দণ্ডাদেশ, আছে অভিযোগকারী পক্ষে সাক্ষ্য গ্রহণের তারিখ,
তারপর জিত অভিযোগকারী বা প্রসিকিউশন পক্ষের সাক্ষ্য গ্রহণ। এর আগে খতে যেটা দেখলাম সেখানে সাক্ষ্য গ্রহণের সূচনা, আর এখানে হচ্ছে সাক্ষ্য গ্রহণ একেবারে কমপ্লিট হবে সেটার বলা হচ্ছে। তারপরে এইচ এ খালাস ব্যাকুইটাল, আয়ে হচ্ছে আত্মপক্ষ সমর্থনের আহ্বান, জেতে হচ্ছে যুক্তিতর্ক বা আর্গুমেন্ট, এবং কে তে হচ্ছে খালাস অথবা দণ্ডাদেশ। এরপরে কে এর পরে আর একটা সেকশন আছে, সেটা হচ্ছে পূর্বদণ্ড, সেটা দরকার নেই। এই ছিল 1 নম্বর কয়ের প্রশ্নের উত্তর। আশা করি আপনাদের এবার কনফিউশন দূর হবে, এবং সেকশনগুলো আপনারা এইভাবে উল্লেখ করবেন। ক খ উল্লেখ করার দরকার নাই, এ বি সি এইভাবে উল্লেখ করবেন। তারপরে পরে প্রশ্ন, ফৌজদারি কার্যবিধির 241 এ ধারার বিধান মতে আসামিকে অব্যাহতি প্রদানের বিষয়ে বিচারিক হাকিম, হাকিম বলতে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের বাংলা হচ্ছে হাকিম, কি কি বিষয় বিবেচনা করবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসামিকে অব্যাহতি প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ, এটা আমরা কয়েকটি বিষয় দেখব। সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় দাখিলকৃত পুলিশ প্রতিবেদন। পুলিশ প্রতিবেদন বলতে যেটা চার্জশিট সেটাকে বোঝানো হচ্ছে, চার্জশিটই আমরা ভালো বুঝি, বা ফাইনাল রিপোর্ট, বা যেটাকে পিআর বলি, পুলিশ রিপোর্ট। 161 ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা কর্তৃক গ্রহণকৃত সাক্ষীদের বিবৃতি, সাক্ষী যখন তদন্ত করতে গেছে পুলিশ, তখন আইও বা তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষীরা যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির কথা বলা হচ্ছে এখানে। সেখানেও যদি এক একজন এক এক রকম কথা বলে, সেক্ষেত্রে ডিসচার্জের পিটিশন দেওয়া যেতে পারে। অত্র কার্যবিধির 164 ধারায় কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রহণকৃত আসামির দোষ স্বীকারোক্তি। তারপরে ভিকটিমের চিকিৎসার কাগজপত্র, চিকিৎসার সংক্রান্ত কাগজপত্র অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট যদি থাকে, এমসি যেটাকে সংক্ষিপ্ত ভাবে বলি, বা অন্যান্য কাগজপত্র, ছাড়পত্র, সুরতহাল প্রতিবেদন, ময়না তদন্তের প্রতিবেদন, এগুলো মেডিকেল কাগজপত্র আর কি। তারপর মেডিকেল রিপোর্ট, এই 4, 5, 6, 7 এগুলো সিমিলার কাগজপত্র। চিকিৎসা, ভিকটিমের চিকিৎসার সংক্রান্ত কাগজপত্র যদি ছোটখাটো মামলা হয় এবং সিআর মামলা হয়, তাহলে দেখবেন যে হয়তোবা সে কোনো মেডিকেলে ভর্তি হয়েছিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে, সেখানে একটা কি দিয়েছে, একটা স্লিপ দিয়েছে, একটা ছাড়পত্র দিয়েছে, এতটুকুই। বা যদি আউটডোরে ট্রিটমেন্ট করা হয়, আউটডোরে জাস্ট একটা ছোট একটা স্লিপ দেয় এবং ওখানে ওষুধ লিখে দেয়, ততটুকুও হতে পারে। সেখানেও হয়তো বা মারামারি মামলা হলে একটা সিল দিয়ে দেয়, পুলিশ কেস, অতটুকু হতে পারে। তো এখানে 4, 5, 6, 7 একই ধরনের জিনিস, কিন্তু এখানে পয়েন্ট বৃদ্ধি করার জন্য একসাথে না লিখে আলাদা আলাদা লেখা হয়েছে, কারণ যত পয়েন্ট তত নম্বর, এরকম একটা বিষয়। পয়েন্ট বেশি করলে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। কোনো সাক্ষ্যের বিষয়ে বিশারদের মতামত বা এক্সপার্ট ওপিনিয়ন, এক্সপার্ট ওপিনিয়ন যেমন মাদকের মামলায় কি থাকে, কেমিক্যাল রিপোর্ট থাকে, কেমিক্যাল রিপোর্টও কিন্তু একটা এক্সপার্ট ওপিনিয়ন। নালিশি মামলার ক্ষেত্রে মামলা রুজুর সময় দাখিলীয় নালিশ ও তার সাথে দাখিলীয় অন্যান্য কাগজাদি, আমরা সিআর মামলা যখন করি, যেমন যদি যৌতুকের মামলা হয়, তাহলে অবশ্যই বাদীর কি থাকবে, জাতীয় পরিচয়পত্র ফটোকপি থাকবে, এবং যে তাদের মধ্যে বিবাহ হয়েছিল স্বামী স্ত্রীর যে কাবিননামা, মুসলমানের ক্ষেত্রে সেই কাবিননামাটা কি করতে হবে, ফটোকপি জমা দিতে হবে। এগুলো কিন্তু এই ডিসচার্জের পিটিশন হিয়ারিং এর সময় দেখা হয়। তাহলে এখানে দেখেন সব সময় কি মামলাতে আগে থেকে যা কিছু আছে সেটাই, কিন্তু ডিসচার্জের পিটিশন জমা দেওয়ার সময় যদি আসামি পক্ষ কোনো কিছু জমা দেয়, তাহলে সেটা কিন্তু কখনো বিবেচনায় নেওয়া হয় না। অর্থাৎ এটা কিন্তু বারবার এমসিকিউতেও আসে, যে 241 এ ধারাতে যদি আসামি পক্ষ কোনো কিছু জমা দেয় সেটা বিবেচনায় নিবেন না। তো এইটা কিন্তু ধারার মধ্যে 281, 241 এতে হুবহু বলা নাই। তাই আমাদের এখানে একটা কেস রেফারেন্সের সহযোগিতা নিতে হবে। কেস রেফারেন্সটা কি? রাষ্ট্রপুরো নাম নজরুল ইসলাম, আপনারা এতটুকু লিখতে পারেন। অথবা আপনারা লিখতে পারেন 50 ডিএলআর 1998। এই যে 50 এটা হচ্ছে ডিএলআর নাম্বার, ডিএলআর এর সিরিয়াল নাম্বার বা ভলিউম নাম্বার। আর 1998 এটা হচ্ছে সাল, এত সালের কেস।
আর 103 এটা হচ্ছে এই ডিএলআর এর পৃষ্ঠা নাম্বার। তো আপনি হয় এই হলুদ অংশ পার্টিদের নাম লিখবেন, অথবা সবুজ অংশ রেফারেন্স দিবেন যে কোথায় আছে, অথবা উভয় অংশও দিতে পারেন, সবচেয়ে বেটার হয়, কিন্তু যে কোনো একটা অংশ লিখলেও চলবে, নো প্রবলেম। মামলার সিদ্ধান্ত মতে সাক্ষ্য গঠন, চার্জ গঠন বিষয় শুনানির সময় আসামির দাখিলীয় দলিলাদি বিবেচনার কোনো সুযোগ নেই, এবং এর ভিত্তিতে আসামিকে অব্যাহতি প্রদান করা যায় না। এটা কিন্তু কেস রেফারেন্সে আছে, এই কারণে এটা দেওয়া জরুরি। দেখেন, এক লাইনের একটা, মানে একটা সেন্টেন্সের একটা কেস রেফারেন্স খুব সংক্ষিপ্ত ভাবে তুলে দিয়েছি, মুখস্থ করতে কষ্ট হওয়ার কথা না। রাষ্ট্র বনাম নজরুল ইসলাম মনে রাখা তো সহজ। নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, কেন মনে রাখতে পারবেন না? এরপরে খালাস ও অব্যাহতি সংক্রান্ত আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? খালাস দিলেও কি প্রতিকার, অব্যাহতি দিলেও কি প্রতিকার? খালাস দিলেও প্রতিকার কে নিবে? প্রসিকিউশন পক্ষ। অব্যাহতি দিলেও প্রসিকিউশন পক্ষ বা বাদী পক্ষ বা অভিযোগকারী পক্ষ, যারা মামলা করেছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, তারাই সংক্ষুব্ধ হলো, তারাই কি করবে? আপিল করুক বা রিভিশন করুক, এগুলো করবেন। দেখা যাক কি করা যায়। খালাস সংক্রান্ত আদেশের বিরুদ্ধে প্রতিকারটা কি? খালাস দিল, এবার কি করা যায়? 417 ধারার বিধান মতে খালাসের ক্ষেত্রে আপিল দায়ের করার বিধান সমূহ নিম্নরূপ। খালাস যদি দেয় তাহলে আপিল দায়ের করা যায়। কিভাবে আপিল দায়ের করব? সরকার পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিলে দায়রা জজ এর সাথে অতিরিক্ত যে দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ সহই। তাহলে দায়রা জজ বলতে আমরা তিন শ্রেণীর দায়রা জজ দেখলাম প্রথম ক্লাসে, প্রথম দিকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে। তো এখানে দায়রা জজ বলতে এই তিন প্রকৃতির দায়রা জজ মানে সবাইকে বোঝাচ্ছে। এর মূল মামলা বা আপিলে খালাস আদেশ হলে মহামান্য হাইকোর্ট বিভাগে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। তাহলে দায়রা জজে যদি মূল মামলায় খালাস দিয়ে দেয়, সেক্ষেত্রেও হাইকোর্টে যেতে হবে আপিল করতে, অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে খালাস দিয়েছে সেখান থেকে দায়রা জজে গেল, আপিল হলো, এখানেও যদি খালাস দেয় তারপরও আমাকে কোথায় যেতে হবে? হাইকোর্ট বিভাগে। যে কোনো ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে দায়রা জজ বা মহানগর দায়রা জজ এর নিকট। তাহলে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট খালাস দেয় তাহলে দায়রা জজ বা মহানগর দায়রা জজ, মহানগর এলাকায় হলে মেট্রোপলিটন সেশন জাজ। তাহলে এটা শেষ হয়ে গেল 417 কাহিনী। 418-তে কি বলা হচ্ছে? 418 ধারায় যাই থাকুক না কেন, নালিশি মামলায়, সরি, এটা 417 ধারারই বক্তব্য। 418 ধারাকে, 417 ধারার উপধারা 2-এ বলা হচ্ছে 418 ধারার রেফারেন্স দিয়ে যে 418 ধারাতে যাই থাকুক না কেন, 417 ধারার সাবসেকশন 2-তে, উপধারা 2 থেকে বলা হচ্ছে নালিশি মামলায় আইনের ভুল ব্যাখ্যার কারণে, অর্থাৎ আইনের মধ্যে কোনো সমস্যা যদি থাকে, প্রসিডিউরাল কোনো যদি ফল্ট তৈরি হয়, ন্যায্য বিচার ব্যর্থ হলে, অর্থাৎ আসামি খালাস পেলে বাদী হাইকোর্টে আপিল করতে পারবে। অর্থাৎ গ্রাউন্ডস যদি ভিন্ন হয় সেক্ষেত্রে দায়রা জজ অতিরিক্ত এবং যুগ্ম সহ এর মূল মামলা বা আপিলে খালাস আদেশ হলে মহামান্য হাইকোর্ট বিভাগে খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। আবার যে কোনো ম্যাজিস্ট্রেটের খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে বাদী বা ফরিয়াদি কর্তৃক আপিল করা ক্ষেত্রে তামাদির মেয়াদ 60 দিন হবে। এখানে তামাদির মেয়াদ উল্লেখ করে দিচ্ছে, তামাদি আইনে যাওয়ার দরকার হচ্ছে না। তামাদি আইনে আমরা জানি যে মাত্র চারটি আর্টিকেল আছে ফৌজদারি আপিলের ক্ষেত্রে। ফৌজদারি আপিল কত দিনের মধ্যে করা যাবে? সেটা হচ্ছে শুরুই হচ্ছে 150 অনুচ্ছেদ থেকে। তামাদি আইনের 150-এ আছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে 7 দিনের মধ্যে আপিল করতে হবে, এবং সেখানেই টোটাল 8টা আপিল সংক্রান্ত বিধান আছে, যার মধ্যে 4টা সিভিল আপিল এবং আহ, 4টা হচ্ছে ক্রিমিনাল আপিলের বিধান আছে। আপিল গৃহীত না হলে বা সরকার দ্বারা নির্দেশিত না হলে আপিল চলবে না। অর্থাৎ আপিলের যখন বিধান নাই বা আপিল আহ, করার আবেদন যদি করা হয়, মানে লিভ টু আপিলের কথা এখানে বলা হচ্ছে। লিভ টু আপিল অর্থাৎ আপিল করার অনুমতি চেয়ে প্রার্থনা করা হলো, সেটা যদি নামঞ্জুর করে দেয়,
বা সরকারের যদি কোনো নির্দেশনা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে আপিল করার সুযোগ থাকছে না। এবার আমরা আপিলের খালাস আদেশের বিরুদ্ধে এই কাহিনীগুলো দেখলাম। এবার অব্যাহতি সংক্রান্ত আদেশের বিরুদ্ধে ডিসচার্জ যদি দিয়ে দেয়, তাহলে ডিসচার্জের যে আদেশ, এটা একটা আদেশ, এটা একটা রায় নয়। অর্থাৎ মামলার শুরুতেই মুখ থুবড়ে পড়লো, মানে অঙ্কুরে ধ্বংস হয়ে গেল মামলা। মামলা শুরুতেই যদি ডিসচার্জ পেয়ে যায়, আসামি তো খুব সহজে মামলা থেকে বের হয়ে গেল, বাদী প্রথমেই ক্ষতিগ্রস্ত হলো। তো এটা যেহেতু একটা ছোট মাত্র একটা আদেশ, এই আদেশের বিরুদ্ধে সবসময় কি হবে, রিভিশন হবে। কারণ আদেশের বিরুদ্ধে রিভিশন হয়, আদেশের বিরুদ্ধে কখনো আপিল করা যায় না। তো এখানে কোন আদালতের কোন আদেশের বিরুদ্ধে কি করতে হবে, ফাইনাল টাচ নোটে একটা চার্ট থাকছে। এই চার্ট থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এখানে একটু সংক্ষিপ্তভাবে করা হয়েছে। চার্ট দিয়ে আমি আপিল এবং রিভিশন সংক্রান্ত বিধানকে আরো ডিটেল করে দিব, যেমন আমার সিপিসি অংশে আছে তেমন এখানে করে দিব, যেন আপনার প্রশ্ন ঘুরিয়ে আসলেও আপনাদের প্রবলেম না হয়। ফাইনাল টাচ নোটের জন্য আপনারা আরো প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো অপেক্ষা করেন। এই মাসের শেষেই অবশ্যই আপনারা নোট পাবেন, ঈদের আগে অবশ্যই। অ্যামেন্ডমেন্ট যদি সিপিসি না দিত, তাহলে আপনারা নোট এতদিন পেয়ে যেতেন। অ্যামেন্ডমেন্ট দেওয়ার কারণে অ্যামেন্ডমেন্টের কাজ আমি কেবল শুরু করছি, অ্যামেন্ডমেন্টের কাজটা এখনো কমপ্লিট হয়নি, এই কারণে নোটটা দিতে দেরি হচ্ছে। আচ্ছা, ক্লাস শেষে একবারে কথা বলবো, ক্লাসটা শেষ করে নিই। আহ এবার আমরা একটা প্রবলেমেটিক প্রশ্ন পড়বো। হত্যার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত ক অভিযোগ গঠনের সময় অব্যাহতি চেয়ে আবেদন করে দাবি করে যে ঘটনার সময় সে অন্যত্র ছিল, এর এর সমর্থনে কাগজাদি দাখিল করে। আমি বাস্তবে একটা কোর্টে দেখেছিলাম যে একটা ছেলে এসএসসি পরীক্ষার্থী, সেদিন তার এসএসসি পরীক্ষা ছিল, এবং সে পরীক্ষার প্রবেশপত্র এবং সূচিপত্র, মানে পরীক্ষার যে রুটিন, সেটা নিয়ে আসছে। এসএসসি পরীক্ষার রুটিন এবং প্রবেশপত্র নিয়ে আসছে। আসামিপক্ষের আইনজীবী পরীক্ষার রুটিন এবং প্রবেশপত্র দাখিল করলো, যে স্যার দেখেন, এই আমার আসামি যে মামলা দেয়া হয়েছে, সেই দিন তার এসএসসি পরীক্ষা ছিল এবং এসএসসি পরীক্ষায় সে উপস্থিত ছিল, এই কারণে সে অব্যাহতি চাইলো। তাহলে অব্যাহতিটা দেওয়াটা কি ন্যায়সঙ্গত মনে হচ্ছে। কিন্তু তারপরও ম্যাজিস্ট্রেট কোর্ট অব্যাহতি দিল না। কেন দিল না? কারণ আসামি পক্ষ দাখলীয় কোনো কাগজপত্র এখানে গ্রহণযোগ্য নয়। কারণ সে পরীক্ষার হলে উপস্থিত ছিল কিনা, সেইটা কিন্তু সে প্রমাণ করতে পারছে না। কারণ পরীক্ষার হলে উপস্থিত থাকলে তার যে রেজিস্টার খাতা, সেগুলো তো সে নিয়ে আসতে পারবে না। জাস্ট প্রবেশপত্র এবং তার পরীক্ষার রুটিন দিচ্ছে, এটাতে এই প্রমাণ হয় না যে সে পরীক্ষা দিয়েছে। তার প্রবেশপত্র থাকতে পারে, পরীক্ষা মিস করেও সে কি করতে পারে, অপরাধে অংশগ্রহণ করতে পারে। এই কারণেই তাকে অব্যাহতি দেওয়া হলো না, এবং তার এই কাগজকে গুরুত্বই দেওয়া হলো না। তো এখানে এপিপি ছিলেন, এপিপি এসে বলছেন স্যার সে পেতে পারে না, পেতে পারে না, এটা কোনোভাবে সম্ভব না। তো এপিপি আমার পরিচিত ছিল, তো উনি বলতে পারছেন না কোথায় আছে, কত সেকশনে আছে। তখন আমার এটা মনে আছে, তখন আমি ওনাকে পাশে থেকে কানে কানে বলে দিলাম যে স্যার আপনি এই রাষ্ট্র বনাম নজরুল ইসলাম 50 DLR এই মামলার কথা উল্লেখ করেন এবং 241 A সেকশনের কথা বলে দেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তখন উনি বললেন, তখন সেখানে ডিএলআর ছিল, ম্যাজিস্ট্রেট বের করে দেখলেন এবং মিলে গেল, ডিসচার্জ আর হলো না, চার্জ গঠন হয়ে গেল। আদালত অভিযুক্তের দাখিলকৃত কাগজাদি বিবেচনায় তাকে অব্যাহতি দেন। এটা কি আইন সিদ্ধ? ব্যাখ্যা করুন। অব্যাহতি দিয়ে ফেলছে, মনে করেন একটু আগে যে গল্পটা করলাম, এ মামলায় যদি ম্যাজিস্ট্রেট ওই এসএসসি পরীক্ষার্থীকে অব্যাহতি দিয়ে দেন, তাহলে সেটা কি আইন সিদ্ধ হবে, মানে সেটা কি বৈধ হবে? আইন সিদ্ধ শব্দের অর্থ কি বৈধ হবে কিনা, সেটা কি লিগ্যাল ডিসিশন হবে কিনা, না ইলিগাল হবে, সেটাই। তো এখানে কি হবে, একটু আগে আমরা যেটা পড়লাম ওই যে কেস ল অনুসারে কি হবে, এটা ইলিগাল হবে। তাহলে আপনাকে 241A এবং কেস ল মাধ্যমে এখানে উত্তর করতে হবে। দেখেন সেটাই করেছি। এখানে কেস ল আমি এখানে রিপিট করেছি এবং আমি এখানে বলে দিচ্ছি যে আদালতের এমন সিদ্ধান্ত দ্বারা সংক্ষুব্ধ পক্ষ এর বিরুদ্ধে সংশ্লিষ্ট উচ্চ আদালতে রিভিশন দায়ের করে তা বাতিল করতে পারবেন। কেন বাতিল করতে পারবেন? কারণ উক্ত মামলায় আসামিকে অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদানের আদালতের এমন সিদ্ধান্ত মোটেও আইন সিদ্ধ হয়নি। এটা করা যায় না। আসামি পক্ষর দাখিলকৃত কোনো কিছু দ্বারা আসামিকে ডিসচার্জ করা যায় না। তাহলে ডিসচার্জ করার জন্য একটু আগে আমরা একটা লিস্ট যে পড়লাম আগের প্রশ্নে, এই লিস্টে শুধুমাত্র বাদী পক্ষের দাখিলকৃতই সবকিছু আমাকে দেখতে হবে। কারণ মামলা তো বাদী করে,
বাদী পক্ষ থেকে সবকিছু আসে। আসামি পক্ষ থেকে কি আসে? আসামি পক্ষ থেকে বেল পিটিশন আসে, স্যারেন্ডার বেল। তারপরে আসামি পক্ষ থেকে বিভিন্ন পিটিশন আছে, বেল বন্ড আসে জামিন দিলে, এগুলোই আসে। তো আসামি পক্ষ থেকে কখন সাক্ষ্য প্রমাণ আসে? যখন সাফাই সাক্ষী দেয় আত্মপক্ষ সমর্থনে, একেবারে বাদী পক্ষের সাক্ষী শেষ করে, প্রসিকিউশন পক্ষ যখন শেষ করে, পিডাব্লিউ যখন শেষ হয়ে যায়, তখন ডিডাব্লিউ বা ডিফেন্স উইটনেস শুরু হয়। এই ডিফেন্স উইটনেসের সময় আসামি পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণ আসতে শুরু করে। তার আগে আসামি পক্ষ থেকে কোনো সাক্ষ্য প্রমাণই আসে না। আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। তো এইটা এভাবে আসলে আপনাকে উত্তর করতে হবে। তো ঘটনা, বিচার্য বিষয়, এগুলো আমরা কোথায় পাবো? প্রশ্নের মধ্যেই পাবো। আর প্রাসঙ্গিক আইন, প্রাসঙ্গিক আইন বলতে 241A। তারপরে এখানে 241A এবং 265C এর কথা বলেছি। 265C আবার দায়রা জজ ডিসচার্জ দিতে পারেন, সেটা এখানে লিঙ্ক করেছি। আর 241 তে আমরা একটু আগে যে প্রশ্ন পড়লাম, কি কি দিতে পারবে, কি কি বিবেচনায় নিতে পারবে, সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। এর আগে যেটা লিস্ট আকারে দিয়েছিলাম, সেটা এখানে কিন্তু আমি ঢালাওভাবে দিয়ে দিয়েছি। এগুলো অলরেডি একটু আগে পড়লাম, আপনারা পড়ে নিলে বুঝতে পারবেন। আর যাদের কাছে নোট আছে তো আছে, আর নোট না থাকলে, দুইজন স্টুডেন্ট নতুন আছেন, তার মধ্যে মেবি একজন স্টুডেন্ট নোট পেয়ে গেছেন, আর আজকে যিনি ভর্তি হয়েছেন এই নোটটা তিনি কালকে কুরিয়ার করলে আগামী পরশুদিন পাবেন নোটটা। আমি সুবর্ণ মল্লিকের কথা বলছি, আপনি নোটটা আগামী পরশুদিন পাবেন, কালকে কুরিয়ার করা হবে, বৃহস্পতিবারে বিকেলে হাতে পাবেন ইনশাল্লাহ। তো এইভাবে 4টা পয়েন্টে উত্তর করতে হবে প্রবলেমেটিক প্রশ্ন। আপনারা গাইডে হয়তো বা ভিন্নভাবে দেখেছেন, বিভিন্ন গাইডে আপনি সেইভাবে উত্তর করতে পারেন, নো প্রবলেম। এরপরে আমরা আরেকটা টপিক পড়ব, ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি, দ্বৈত বিপদ বা দোবারা সাজা মতবাদ। একজনের একবার বিচার হয়ে গেল, তার আর বিচার করা যাবে না, কখন আবার বিচার করা যাবে, সেগুলো বিষয় এখানে বলা হচ্ছে। তো এখানে দেখেন 3টা প্রশ্ন। এই ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি বা দোবারা দোষ, দোবারা সাজা বা দ্বৈত বিপদ নীতিটা 3 ভাবে প্রশ্ন বিগত সালে এসছে। ডক্ট্রিন অফ ডাবল জিওপার্ডি বা দ্বৈত বিপদ বা দোবারা সাজা মতবাদটি আলোচনা করুন। দেখেন এর মধ্যে আমি 3টা অথবা দিয়ে দিয়েছি, একের মধ্যে 3 অলরেডি হয়ে গেল। আবার কিভাবে আসতে পারে? একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, ব্যাখ্যা করুন। তো এই যে একটু আগে ব্যাখ্যা করুন বললাম, এটা হলেও একই উত্তর হবে, তবে একটু শুরুটা ভিন্ন হবে। ব্যাখ্যামূলক প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় আমি সেটা দেখিয়েছি। সেইটা আমি আবার ফাইনাল টাচ নোটে আরো কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন অ্যাড করেছি, সেখান থেকে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আর নোটের শুরুতে আমি বলে দিয়েছি কয় প্রকারের, 6 প্রকারের প্রশ্ন আসতে পারে, সেগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপরে চূড়ান্ত বিচারের পর বেকসুর খালাসপ্রাপ্ত আসামিকে কি পুনরায় একই অপরাধের অভিযোগে বিচার করা যা যায় বা যাবে, আলোচনা করুন। দেখেন এই এতভাবে আসতে পারে, আরো একভাবে আসতে পারে। কিভাবে? এই যে একবার সাজাপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না, এইটা কিন্তু ইংরেজিতে যদি তুলে দেয়, ইংরেজিতে তুলে দিলে কিন্তু আপনাকে এটা এই ডাবল জিওপার্ডি লিখতে হবে। তো ইংরেজিতে তুলে দিতে পারি আমি আপনাদের। ক্লাস টেস্টে মনে করেন এই হলুদ অংশটুকু ইংরেজিতে তুলে দিলাম, ইয়েলো হাইলাইটেড পার্টটা ইংরেজিতে তুলে দিয়ে বললাম ব্যাখ্যা করুন। তাহলে একই হবে, রাশিদুল ভাই ব্লাস্ট, আপনার ফোন থেকে বারবার স্ক্রিনে টাচ হয়ে কি হচ্ছে, স্ক্রিনটা লেখা চলে আসছে, সময় নষ্ট হচ্ছে, প্লিজ বাচ্চা যদি আশেপাশে থাকে ফোন টাচ করতে দিবেন না। তো এটা পড়ি, ডাবল জিওপার্ডিটা কি। ডাবল জিওপার্ডি বলতে বা দোবারো সাজা বলতে, দোবারো সাজার বিরুদ্ধে যে মতবাদটি শতাব্দী পুরানো বা কমন ল থেকে শতাব্দী পুরানো, এটি একটি মতবাদ, মানে 100 বছরের পুরাতন মতবাদ, যেটা কমন ল থেকে উদ্ভূত, তাকে বলা হয়। যারা আইনের প্রথম দিকে পড়েছেন, আসলে আইন পৃথিবীতে 2 শ্রেণীর, একটা কমন ল সিস্টেম আর একটা হচ্ছে সিভিল ল সিস্টেম বা ন্যাচারাল ল সিস্টেম। তো আমরা কমন ল ফলো করি, ব্রিটিশ লকে ফলো করি, ব্রিটিশ থেকেই তো আমাদের আইন আসছে বেশিরভাগ। এই আইনটাও কিন্তু ব্রিটিশের তৈরি আইন। মতবাদটি ফৌজদারি। আচ্ছা রাশিদুল ভাই,
এটা বন্ধ না করলে আপনি গ্রুপ থেকে লিভ নিয়ে নিতে পারেন। আর এটা করবেন না প্লিজ, বাচ্চা আপনার আশেপাশে আসে বুঝতে পারছি, প্রয়োজন আপনি পরে ভিডিও দেখে নেবেন। মতবাদটি ফৌজদারি বিচার ব্যবস্থার অখণ্ডতা ও মানবিক মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। তো একজনের একবার বিচার হলো, আবার কি তাকে ওই অপরাধের একই অপরাধের জন্য বিচার দেওয়া উচিত? উচিত না, কমন সেন্সের বিষয়। তাহলে এইটা কিন্তু মানবাধিকারেরও একটা লঙ্ঘন। আমরা কোথায় পাবো? 403। 403 ধারায় মূল বক্তব্য হলো, একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। অত্র ধারায় মূলত তিনটি নীতি বা মতবাদ প্রতিফলিত হয়েছে, যথা তিনটা মতবাদ কি? দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি, পূর্বে খালাসপ্রাপ্ত অর্থাৎ একুয়ার ফয়েজ একুইটাল, অথবা পূর্বে দণ্ডপ্রাপ্ত একুয়ার ফয়েজ কনভিক্ট। মনে করেন যে আমি তুলে দিলাম একুয়ার ফয়েজ একুইটাল অর্থসহ ব্যাখ্যা করুন, তাহলে কিন্তু আপনাকে পূর্বে খালাসপ্রাপ্ত বিষয়টা ব্যাখ্যা করতে হবে। বা একুয়ার ফয়েজ কনভিক্ট অর্থসহ ব্যাখ্যা করুন, তাহলে আপনাকে ডাবল জিওপার্ডি ব্যাখ্যা করতে হবে। মানে ল্যাটিন টার্ম দিয়ে প্রশ্ন আসতে পারে আমার ক্লাস টেস্টে অথবা আপনাদের পরীক্ষাতেও, বার কাউন্সিলের। একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যায় না, নেমো ডেভিড বিজ ভেক্সালারি। এটাও তুলে দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। যদি ডাবল জিওপার্ডি বা দোবারা সাজা নীতি ব্যাখ্যা করুন বা আলোচনা করুন বললেও আপনারা এই তিনটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন, এবং অন্তত বাংলার সাথে ইংলিশটাও অ্যাড করার চেষ্টা করবেন। কারণ ইংলিশটা যখন অ্যাড করবেন ল্যাটিন টার্ম সহ, এই উত্তরটা অনেক চমৎকার হবে। উপরোক্ত তিনটি নীতির মধ্যে মূলত দোবারা সাজা বা ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে মতবাদটি ব্যাপকভাবে পরিচিত। মানে ডাবল জিওপার্ডি দেওয়া যাবে না, এই কারণে বিরুদ্ধে বলছি। দোবারা সাজা বা দোবারা সাজার বিরুদ্ধে মতবাদটি অন্য দুইটি মতবাদের ওপরই প্রতিষ্ঠা লাভ করেছে। মানে এই যে 2 আর 3-এর উপরেই কিন্তু এক দাঁড়িয়ে আছে। নিম্নে ফৌজদারি কার্যবিধির 403 ধারার আলোকে ডাবল জিওপার্ডি বা দোবারা সাজা এর বিরুদ্ধে প্রতিষ্ঠিত ও প্রচলিত মতবাদটি আলোচনা করা হলো। এটার শর্তটা কি? একই অপরাধে পুনরায় বিচার করা যাবে না। যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, সেক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। একবার বিচার করা হয়েছে কিন্তু একটা চার্জ ছুটে গেছে, একটা চার্জ কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই চার্জটা নিয়ে এসে আবার তার বিচার করা যাবে। এটা কিন্তু আবার বিচার করা হলো না। মনে করেন সে 3টা অপরাধ করেছে, 2টার জন্য চার্জ গঠন করলো, 2টার জন্য তার বিচার হয়ে গেছে। তাহলে বাকি যে একটা থাকলো 3 নাম্বার, সেটার জন্য তার বিরুদ্ধে আবার চার্জ গঠন করে বিচার করা যাবে। বুঝতে পেরেছেন কি? একজনকে লাইনে ডেকে নেই এখানে। এখানে দিলরুবা আপু লাইনে আসবেন। পলি আপু লাইনে আসবেন। আচ্ছা, নতুন স্টুডেন্ট সুবর্ণা মল্লিক, আপনাকে লাইনে আসার অনুরোধ করছি। মাইকটা অন টাচ করলে আপনার লাইন অন হবে। জি স্যার। আচ্ছা। যাবে ওই। আচ্ছা, এখন আমি আপনাকে ক্লিয়ার করি। মনে করেন আপনি শপিং মলে গেলেন, 3টা পোশাক কিনলেন, 2টা জি। পোশাকের দাম দিলেন, দিয়ে ভুল করে বের হয়ে গেছেন। এখন দোকানদার আপনাকে ফোন দিল, যে পরিচিত আপনার, যে ম্যাডাম আপনি 2টার দাম দিয়েছেন, আরেকটার দাম দেন। এখন আরেকটার দাম হুম, দেওয়া আপনার উচিত কিনা বা দিবেন কিনা? উচিত। দিব। তাহলে আপনি 2টার দাম দিয়েছেন কিন্তু নিয়ে আসছেন 3টা পোশাক। তাহলে আপনি হুম। তাকে হয়তোবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠাই দিবেন, অথবা পরের, ঠিক আছে ভাই 2 দিন পরে আবার তো যাবোই, আমি তখন দিয়ে দিব। ওকে। তার মানে আপনি জি স্যার। পরবর্তীতে আবার পেমেন্টটা দিবেন, কারণ আপনি 3টা পোশাক নিয়েছেন। তো 2টা জি। মনে করেন যে চার্জ গঠন হলো, 2টার জন্য বিচার হয়ে গেল। 3 নম্বরের তো তার বিচার হয়নি, তার 3 নম্বরের জন্য যদি বিচার হয়, এটাকে দোবারা সাজা হলো? না। তার মানে আপনি যদি পরে 3য় পোশাকের দাম দিয়ে দেন, তাহলে কি একই পোশাকের দাম আপনি ডাবল দিলেন কিনা? না, দেয়নি।
তা তো দিলেন না, তার মানে এটা দোবারা সাজার মধ্যে একটা কনফিউশন তৈরি হতে পারে। তো এই ধরনের উদাহরণের মাধ্যমে নিচে ক্লিয়ার করেছি, আশা করি ক্লিয়ার হবেন। এবং এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন এবার আসবেই, মাস্ট। যদি এটা পুরোটা থ্যাংক ইউ। আলোচনা করতে নাও আসে, কিন্তু এখান থেকে একটা প্রবলেমেটিক প্রশ্ন আপনারা কমন পাবেন। এবং সেটা কিভাবে আসবে আমি সেখানে বলে দিচ্ছি, ফাইনাল টাচ নোটে তো আছেই ডিটেলে, কিন্তু এখানে কিভাবে আসবে আমি একটু ক্লিয়ার করে দেবো আপনাদের। স্যার আমার অপরাধের একটা প্রশ্ন আছে। বলেন। মানে আমি আমি তো মিউট থাকি, আপনার ওই লেখাগুলো তো আমার এত লেখা সম্ভব না, আমি আপনার সাথে সাথে পড়ছি এবং বুঝছি, এভাবেই তো করবো তাই না স্যার? হ্যাঁ, এই নোটটা তো আপনার সামনে, আপনার বৃহস্পতিবারে পড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে ছুটি আছে, হুম, বৃহস্পতিবারে ক্লাসের আগে নোট পেয়ে যাচ্ছেন। তখন আমি যেটা যেটা আচ্ছা। বলছি আপনি নোট করে নেবেন, তাহলে তো আপনার জি কোনো জি। প্রবলেম হচ্ছে না। এই নোটটা হ্যাঁ আপনার এটাই প্রিন্ট তো। অবস্থায় আপনার হাতে থাকবে, জি 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 জি। ওকে তাহলে তো আর স্যার, প্রবলেম থ্যাংক হবে না। না আর না এখন আপনি, ওকে। এখন যেটা শুনছেন এটা রেকর্ডও হচ্ছে, তার মানে হুম। আপনি এটা রেকর্ডিংও পেয়ে যাবেন। আর বিগত যে ক্লাসগুলো মিস হয়েছে সেটা রেকর্ডিংও আমি ক্লাস শেষে আপনাকে দিয়ে দিব। অথবা আপনাকে ক্লাস হুম, শেষে আপনি যদি দিতে দেরি করে একটু কাইন্ডলি একটা মেসেজ দিবেন, স্যার পূর্বের ক্লাসগুলো একটু লিংক দিবেন, এতটুকু জাস্ট আচ্ছা। মেসেজ দিয়ে রাখবেন। থ্যাংক কারণ ইউ স্যার। ব্যস্ততার কারণে অনেক সময় মিস হয়ে যায়, আপনার দেরিতে হুম। ভর্তি হওয়ার কারণে এই আপনার প্রবলেমটুকু হচ্ছে। দু একটা জি ক্লাসে জি। আসলে ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাকে ধন্যবাদ, আপনি অ্যাক্টিভ স্টুডেন্ট মনে হলো, দ্রুত লাইনে আসতে পেরেছেন এবং আপনি থ্যাংক ইউ। রেসপন্সিভ। এটাই পাশ করার জন্য একটা ভালো লক্ষণ, যে আপনি রেসপন্সিভ। যারা রেসপন্স করে তার মানে আমার সাথে আপনার কানেকশন তৈরি হলো। কানেকশন তৈরি হলে জি আপনার ক্লাস করতে একটা আগ্রহ তৈরি হবে, ন্যাচারাল একটা মোটিভেশন পাবেন। আপনি ক্লাসে জি মুখ স্যার। বন্ধ করে বসে আছেন, আপনার ক্লাস করতে আর ভালো লাগবে না, যে আমার সাথে কথা বলতে পারছেন। এই যে বাস্তবে যে সরাসরি ক্লাসের মতো একটা আপনার এখন ফিল হচ্ছে, যদিও আমি জি। আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি তো আমাকে না দেখতে ঠিক পাচ্ছেন, আছে। জি, তাই না? আমি তো দেখতে পাচ্ছি আপনাকে। জি স্যার। তো আপনার তো কাজ হয়ে যাচ্ছে সরাসরি ক্লাসের জি। মতন, হচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ, একদম একদম রাইট, একদম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি থ্যাংক ইউ। লাইনে থাকেন, নয়েজ না হলে। তো আবার অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে পৃথক অপরাধের সৃষ্টি হলে, মনে করেন কেউ আরেকজনকে গুরুতর আঘাত করেছে, মাথায় খুব জোরে বাড়ি দিয়েছে, তাহলে তার মাথা ফেটে গেছে, রক্তক্ষরণ হয়েছে, সে কোমায় চলে গেল। 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর কোমায় থাকার পরে মানুষ অনেক সময় বেঁচে আসে, আবার মারা যায়, যায় না? আহ, তো এখানে আব্দুল মাজিদ ভাই লাইন আসবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনে করেন যে কোমা থেকে তো ফেরত আসে মানুষ, 1 বছর পর বেঁচে উঠতে পারে, অথবা আবার 1 বছর পর মারাও যেতে পারে, যেতে পারে কিনা? জি স্যার। তো যদি মনে করেন যে প্রথমে যে বিচারটা হচ্ছে এটা গুরুতর আঘাতের বিচার হবে, তাই না? কারণ বেঁচে আছে জি সে। স্যার। আর 1 বছর 1 বছরের মধ্যে যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটা চলে যায়, তো বেঁচে আছে বলে তাকে কি হবে? গুরুতর আঘাতের জন্য কি হবে, শাস্তি বিচার হবে। হবে। মনে করেন কোমায় কোমায় চলে গেল না, কিন্তু সে গুরুতর আঘাতপ্রাপ্ত হলো, সে সুস্থ হলো, আদালতে আসলো, সাক্ষী দিল। সেক্ষেত্রে তিনি কি করবেন? মনে করেন যে আসামির বিচারে অংশগ্রহণ করলেন, তাকে দেখা যাচ্ছে সুস্থ, কিন্তু হয়তোবা ভিতরে তার অসুখ আছে, এবং বিচারে রায় হয়ে গেল গুরুতর আঘাতের জন্য, তার মনে করেন যে 3 বছরের জেল দিয়ে দিল আদালত। এবার দেখা যাচ্ছে যে এই আঘাতের ফলশ্রুতিতে সে পরিপূর্ণ সুস্থ না হয়ে, বিচারও শেষ হয়ে গেল, তার কিছুদিন পর সে মারা গেল। এখন মারা যাওয়ার কারণ ডাক্তার কি বলবে? যে এই যে আঘাত করেছিল সেই কারণে সে মারা গেল। তাহলে এখানে জি। গুরুতর আঘাত ছিল প্রথমে, সেটার বিচারও হয়ে গেছে, কিন্তু ফলস্বরূপ পরবর্তীতে আর একটা গুরুতর, আরো বড় একটা অপরাধ হয়ে গেল, কি? মার্ডার। মানে এবার এই 326 বা আপনার আপনার 324, 25 যে সেকশন গুলো ছিল, সেগুলো কনভার্ট হয়ে 302-এ চলে যাবে, হুম, যাবে কিনা? যাবে স্যার। তাহলে শেষোক্ত অপরাধের বিচার করা যাবে। লজিক বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে যদি ভিন্ন কোনো অপরাধ তৈরি হয়, সেটার জন্য হুম। আবার বিচার করা যাবে, সেখানে ডাবল জিওপার্ডি কোনো ফ্যাক্টর হবে না। হ্যাঁ, আবার আরেকটা বলি, মনে করেন যে একটা রবারি কেস, রবারি মানে ডাকাতি না, জি, দস্যুতার মামলা। দস্যুতার মামলা 3 জন মিলে দস্যুতা করতে গিয়ে ধরা পড়েছে, বা দস্যুতা করতে গিয়ে ধরা পড়েনি, বের হয়ে আসছে, সিসিটিভি ক্যামেরায় তাদেরকে দেখা গেছে, 1 সপ্তাহ পরে তারা ধরা পড়েছে। ঠিক আছে? তো জি। এই 3 জনকে পাওয়া গেল।
এবং পরবর্তীতে যখন মামলা তদন্ত করছে, যে তদন্ত করার পরেও হয়তো বা তিনজনের নামই আসলো, মামলা বিচার হয়ে গেল, তিনজনের সাজা হয়ে গেল রবারির জন্য। এখন পরবর্তীতে অন্য একটা মামলায় দুজন ব্যক্তি ধরা পড়েছে। ধরা পড়ার পরে তারা আহ, তাদের প্রিভিয়াস সকল যখন রেকর্ড ঘেটে দেখা গেল যে আগের যে মামলায় তাদের রবারির জন্য বিচার হয়েছে, এই মামলাতে তিনজন না, আরো দুইজন ছিল, মানে পাঁচজন ছিল। তাহলে রবারি থেকে সেটা কি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে না? ডাকাতি হয়ে যাবে। জি। কারণ পাঁচজন যদি আসামি হয়, তাহলে রবারির তাহলে জন্য বিচার ডাকাতি। হওয়ার পরে যদি পরে জানা হয় যে অপরাধীর সংখ্যা তিন ছিল না, পাঁচ বা ছয় বা সাত, মানে তখন এটা কনভার্ট হয়ে যাবে ডাকাতিতে। তখন তাদের জন্য ডাকাতির জন্য আবার বিচার করা যাবে। জি স্যার। বোঝা গেল? জি স্যার। কিন্তু যদি মনে করেন যে চুরি করেছে, চুরি করার পরে পরে দেখা গেল এটা চুরি না, সেটা হচ্ছে বলপূর্বক আহ আদায়, বা সেটা হচ্ছে বিশ্বাসভঙ্গ। চুরি করেছে তাহলে আর কিন্তু করা সেটা যাবে। চুরি না, সেটা বিশ্বাসভঙ্গ, তাহলে করা যাবে না। কারণ জি। দেখবেন যে বলপূর্বক আদায় এবং চুরি, বিশেষ করে চুরি এবং বিশ্বাসভঙ্গ, চুরিতে কাছাকাছি। আছে 379, 380, 81, 82, 3 বছর, 7 বছর, 7 বছর, 10 বছর। তেমন অপরাধমূলক বিশ্বাসভঙ্গের যে সেকশন গুলো আছে, সেখানে সাজা দেখবেন যে 406, জি। 407, 8, 9, এগুলোতে কিন্তু সেম 3 বছর, 7 বছর, তিন দশ বছর বছর সাত কেন বছর সেম সাত রাখা বছর হয়েছে? 10 বছর। কেন সেম রাখা হয়েছে? যেন ডাবল জিওপার্ডি ঝামেলাটা না হয়। হ্যাঁ। জি আর স্যার। ওইটা দুইটাই হচ্ছে অফেন্স এগেইনস্ট প্রপার্টি। এখানে বুঝতে হবে, এখানে কিন্তু বিশ্লেষণের একটা বিষয় আমরা করছি। দুইটা অপরাধের মধ্যে বিশ্লেষণ করছি, কম্পেয়ার করছি যে কখন ডাবল জিওপার্ডি চলবে, কখন ডাবল জিওপার্ডি চলবে না। জি ঠিক স্যার। আছে? যেমন এই জি। যে মল্লিক আপা, সুবর্ণ মল্লিক, উনি দিয়েছেন যে 406 3 বছর, ওইদিকে আমরা জানি 379-তেও 3 বছর। তো যদি এখানে জি। 300 চুরির জন্য বিচার হয়ে যায়, তাহলে আর বলপূর্বক এই বিশ্বাসভঙ্গের জন্য হবে না, বা বিশ্বাসভঙ্গের জন্য আগে যদি বিচার হয়ে যায়, পরবর্তীতে চুরির জন্য হবে না, কারণ হলো তো সাজা একই হবে। পার্থক্য তো কিছু না। মনে করেন একটা মোবাইল চুরি, তো চুরি হোক আর বলপূর্বক, সরি, চুরি হোক বা বিশ্বাসভঙ্গ হোক বা আত্মসাৎ হোক, ওই সাজা প্রায় সিমিলার, এবং ওই বিষয়বস্তু তো একটাই, মোবাইল ফোন চুরি করেছে একটা। ক্লিয়ার হলো? তাহলে জি এখানে স্যার। ডাবল জিওপার্ডি রুল বাধা হিসেবে দাঁড়াবে এবং আবার বিচার করতে দিবে না। তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হতে হবে কখন ডাবল জিওপার্ডি রুল অ্যাপ্লাই হবে। ডাবল জিওপার্ডি রুল অ্যাপ্লাই হওয়া বা প্রযোজ্য হওয়ার অর্থ হচ্ছে দ্বিতীয় বিচার করা যাবে না। আর ডাবল জিওপার্ডি রুল যদি অ্যাপ্লাই না হয়, মানে দুবারা সাজা নীতি যদি প্রয়োগ না হয়, প্রযোজ্য না হয়, তাহলে দুবারা বিচার করা যাবে, দ্বিতীয়বার বিচার করা যাবে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, এখান থেকে যেইভাবে পেঁচিয়ে প্রশ্ন আসুক না কেন, ব্যাখ্যামূলক হোক, বর্ণনামূলক হোক, বা প্রবলেমেটিক হোক, আশা করি উত্তর করতে পারবেন। ঠিক আছে? জি, ইনশাল্লাহ। পূর্ববর্তী অপরাধের বিচারকারী আদালত ক্ষমতা সম্পন্ন না হলে উক্ত কার্যধারা হতে সৃষ্ট ভিন্ন অপরাধের বিচার করা যাবে। মনে করেন যে গুরুতর আঘাতের বিচার কে করবে? ম্যাজিস্ট্রেট কোর্ট। আর যদি পরবর্তীতে সেটা মার্ডার হয়ে যায়, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট কি মার্ডার কেসের বিচার করতে পারে? পারে না। মার্ডার কোর্টের বিচার করবে দায়রা আদালত। ঠিক আছে? তাহলে যেহেতু মার্ডার কোর্টের বিচার করতে দায়রা আদালত করবে, আচ্ছা, আমি সুবর্ণ মল্লিক আপাকে আমি লাইনে নিয়ে নিচ্ছি, উনি বারবার মেসেজ দিচ্ছেন। লাইনে আপনি থাকেন, লাইনে থাকলে আপনি বারবার কথা বলতে পারবেন। হ্যাঁ, রেসপন্স করলে আমি অবশ্যই কি করব, আপনাকে সুযোগ দেব কথা বলার। আপনি সম্ভবত ওনার লাইন কেটে গেছে। আচ্ছা, উনি আবার লাইনে আসছেন। তো আচ্ছা, তাহলে আমি আবারও বলছি যে দায়রা জজ যেহেতু বিচার করতে আহ পারবে, ম্যাজিস্ট্রেট কোর্ট বিচার করতে পারবে না মার্ডার কেসের। তো এই কারণেই কিন্তু, যেহেতু যে আদালত বিচার করলো তার এখতিয়ারই নাই ওটা বিচার করার, ভুল করে হয়তোবা সেই আদালতে বিচার হয়ে গেছে। একটা খুব মজার ঘটনা বলি। আমি যখন সিনিয়রের আন্ডারে ছিলাম, একটা মাদক মামলা, তো মাদক মামলার অল্প পরিমাণ মাদক মনে করে মামলাটা বদলি হয়ে কোথায় চলে গেছে? সিএমএম কোর্টে, মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হবে, এভাবে আসছে। না, সরি, সিজেএম মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে। কিন্তু সেটা আসলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বিচার করতে পারবে না। হিউজ অ্যামাউন্ট হিরোইন,
হিউজ অ্যামাউন্ট হিরোইন মানে কেজির উপরে হিরোইন, সেটা অবশ্যই দায়রা জজ করবেন। কিন্তু ভুল করে সিজেএম কোর্টে বিচারের জন্য চলে গেছে মামলা। এখন যদি ভুল করে সেটা বিচার হয়ে যেত এবং সাজা হয়ে যেত, তাহলে সেটা কিন্তু অবশ্যই দায়রা আদালতে আবার যে বিচার করতে হতো। কারণ সেখানে বিচার হলে তিনি তো বেশি সাজা দিতে পারবেন না, এবং পরবর্তীতে বিচার করতে গেলে দেখা যেত। তো সেটাতে যখন আমরা মামলা বদলি হয়েছে, দায়রা আদালতে খুঁজে খুঁজে মামলা পাওয়া যায় না, মামলা নথিও নাই, কোথায় আছে কোথায় আছে, তখন রেজিস্টার দেখে দেখছি সিজিএম কোর্টে পড়ে আছে। এটা সিজিএম কোর্টে কিভাবে থাকে? আর সেই দিনই ঢাকা থেকে মক্কেল চলে আসছে রাজশাহীতে বদলি জামিন নিতে। এখন যদি হিয়ারিংও না হয় তাহলে মক্কেল তো খেপে যাবে। তখন এখানে ওই কোর্টে এসে দ্রুত সেই নথিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। তাই আমার মনে আছে এই ধরনের মিস্টেকও হতে পারে। মিস্টেক যেই আদালতের এখতিয়ার নেই সেই আদালতে বিচার হয়ে গেলে এখতিয়ার সম্পন্ন আদালতে আবার বিচার করা যাবে। তাহলে আমরা পড়ছি কখন বিচার করা যাবে, কখন বিচার করা যাবে না। অত্র ধারার কোন বিধান জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর 26 ধারা বা অত্র কার্যবিধির 188 ধারা বিধানকে প্রভাবিত করবে না। মানে জেনারেল ক্লজেস অ্যাক্টের 26 ধারাতে যা আছে সেটা এই আইনের উপরে যাবে, এবং কার্যবিধির 188-তে যেটা আছে সেটা কিন্তু ডাবল জিওপার্ডি রুলের উপরে থাকবে, সেটাই বলা হচ্ছে। একটা ব্যাখ্যাও আছে, এক্সপ্লেনেশন। অভিযোগ খারিজ, অত্র কার্যবিধি 249 ধারায় কার্যক্রম বন্ধ বা আসামিকে অব্যাহতি অত্র ধারার উদ্দেশ্যে খালাস মর্মে গণ্য করা যাবে না। আমরা প্রথমেই দেখেন কি পড়েছি, ডাবল জিওপার্ডি রুল হতে হলে দুইটা জিনিস হতে হবে। একটা হচ্ছে পূর্বে খালাসপ্রাপ্ত অথবা পূর্বে দণ্ডপ্রাপ্ত, হয় খালাস পেতে হবে না হলে দণ্ড পেতে হবে। আমি আবারও সেটা হাইলাইট করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হয় পূর্বে তাকে খালাস পেতে হবে অথবা দণ্ডপ্রাপ্ত হতে হবে। খালাস পেতে হলে আবার সাক্ষী প্রমাণের পরে, তার মানে যে মামলায় সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, তারপরে তাকে খালাস দেওয়া হয়েছে সেক্ষেত্রে, অথবা তাকে দণ্ড দেওয়া হয়েছে। তার মানে হ্যাঁ, যেটা আলোচনা করছিলাম আমরা, যে ডাবল জিওপার্ডি রুল প্রয়োগ হবে কি না সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে পূর্বে খালাসপ্রাপ্ত হতে হবে, সেটা সাক্ষ্য প্রমাণ গ্রহণের পরে। সাক্ষ্য প্রমাণ গ্রহণের আগে যদি মামলা প্রত্যাহার হয়, মামলা প্রত্যাহার হলেও কিন্তু আসামি কি পায়? খালাস পায়। তো মামলা প্রত্যাহার হলে আসামি খালাস পেলে মামলার কিন্তু বিচার হলো না। বিচার বলতে সাক্ষ্য প্রমাণকেই বোঝায়। অর্থাৎ বিচার হলে সাক্ষ্য গ্রহণ হয়, অর্থাৎ যেখানে জবানবন্দি থাকবে বা জেরাও থাকবে। আবার যদি আসামির অনুপস্থিতিতে বিচার হয় তাহলে জেরা নাও থাকতে পারে, শুধুমাত্র জবানবন্দি থাকবে। অর্থাৎ জবানবন্দি অ্যাটলিস্ট থাকতেই হবে। এটাকে বলা হচ্ছে ট্রায়াল বা বিচার হতে হবে। ট্রায়াল বা বিচার হলেই কেবল ডাবল জিওপার্ডি রুল কার্যকর হবে। অর্থাৎ আসামি যদি খালাস পেয়ে যায় কিন্তু সেখানে মামলা প্রত্যাহার হওয়ার কারণে খালাস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবার সেম মামলা কিন্তু আবার কি করা যাবে? দায়ের করা যাবে। যেমন মনে করেন কোন যৌতুকের মামলা, যৌতুকের মামলা কি করেছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। মামলা করার পরে এক সময় বললো যে ঠিক আছে আমরা সংসার করব। এবার বাদী এসে মামলা প্রত্যাহার করলো যে আমরা যেহেতু সংসার করছি শান্তিপূর্ণভাবে, আমি আর মামলা পরিচালনা করতে ইচ্ছুক নই। তাহলে মামলা প্রত্যাহার হয়ে গেল। এখন এর আবার কয়েক মাস পরে আবার স্বামী যৌতুক চাইলো বা অত্যাচার শুরু করলো, তখন আবার কি করতে পারে? যৌতুকের মামলা করতে পারে। তাহলে কি হলো? একই আসামির বিরুদ্ধে একই বাদী কর্তৃক একই যৌতুকের মামলা দুইবার হয়ে গেল না? পরে আবার বিচার করা যাবে, কিন্তু ঘটনার তারিখ হবে ভিন্ন। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ, পূর্ণ নিষ্পত্তি হতে হবে, যেটা কুদ্দুস ভাই বললেন, খুবই সুন্দর একটা পয়েন্ট, যে পূর্ণ নিষ্পত্তি হতে হবে। সেটা সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই পূর্ণ নিষ্পত্তি হয়, তাছাড়া কিন্তু পূর্ণ নিষ্পত্তি হওয়া সম্ভব না। তাহলে ডাবল জিওপার্ডি হতে হলে সেই মামলা অবশ্যই ট্রায়াল থাকতে হবে। ট্রায়াল ছাড়া কিন্তু ডাবল জিওপার্ডি হওয়া সম্ভব নয়। আচ্ছা, এবার উদাহরণ। উদাহরণ ক তে বলা হচ্ছে, ক চাকর হয়ে তার মালিকের সম্পত্তি চুরির অভিযোগে অভিযুক্ত। এবার বিচারে ক খালাসপ্রাপ্ত হওয়ার পর একই ঘটনায় পরবর্তীতে চুরি বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে ক এর বিচার করা যাবে না। মালিক বলছে যে আমার একটা মোবাইল ফোন
আমার এই কর্মচারী নিয়ে নিয়েছে, মালিক ধারণা করছে সে চুরি করে নিয়েছে, এবং মামলা করে মামলা সাক্ষ্য প্রমাণে যে এই মামলাটি কি হয়ে গেল, আসামি খালাস পেয়ে গেল, অর্থাৎ মামলা প্রমাণ করতে ব্যর্থ হলো আসামি, বাদীপক্ষ, মালিক। এবার মালিক পরে যদি বলে না না সে তো চুরি করেনি, সে মনে হয় সম্পত্তি আত্মসাৎ করেছে, তাহলে এই আত্মসাতের মামলা বা বিশ্বাস ভঙ্গের কথাও যদি বলে, এটা কিন্তু কি করা হবে না, এন্টারটেন করা হবে না, অর্থাৎ ডাবল জিওপার্ডি রুল এখানে বাধা হিসেবে দাঁড়াবে। মানে একই মোবাইল ফোন চুরির অভিযোগ সে দুইবার নিয়ে আসতে পারবে না, বা একবার আগে চুরির কথা বললো পরে আবার বিশ্বাস ভঙ্গের কথা বলতে পারবে না, বা আগে বিশ্বাস ভঙ্গের কথা বললো পরে চুরি কথা বলতে পারবে না। আমি যেটা অলরেডি আলোচনা করেছি, সেটা লজিকও দেখিয়েছি। এখানে যদি আমি উদাহরণটা উল্টে দিই, তফাজ্জল ভাই আপনাকে বারবার লাইনে আসার সুযোগ দিচ্ছি, আপনি লাইনে আসছেন না, শুধু হাত উত্তোলনই করতে আছেন। হয় লাইনে আসেন, না হলে হাত উত্তোলন করা বন্ধ করে দেন। আচ্ছা, তাহলে যদি এখানে প্রথমে চুরির কথা বলা হলো, পরে যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের কথা বলা হয় তবুও সেটা হবে না, আবার আগে যদি বিশ্বাসভঙ্গের কথা বলা হয় পরে যদি চুরির কথা বলা হয় তবুও হবে না। অর্থাৎ চুরি বিশ্বাসভঙ্গ আগে পরেটা কোনো ম্যাটার না, এই দুইটা একই ধরনের অপরাধের কারণে হবে না। ক, খুনের অভিযোগ অভিযুক্ত হয় এবং বিচারে খালাস পায়। খুনের সাথে দস্যুতা আছে মর্মে প্রতীয়মান হয়, পরবর্তীতে দস্যুতা অভিযোগে ক এর বিচার করা যাবে। খুন হচ্ছে অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি, মানে অফেন্স এফেক্টিং লাইফ, 16 অধ্যায়ের অপরাধ। আর দস্যুতা হচ্ছে 17 অধ্যায়, অফেন্স এগেইনস্ট প্রপার্টি। তাহলে খুন ছিল, খুনের সাথে সে দস্যুতাও করেছে, তো দস্যুতার তো বিচার হলো না, তাহলে দস্যুতার জন্য তাকে আলাদাও আবার বিচার করা যাবে, অর্থাৎ চার্জ আরো নিয়ে আসা যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন সবাই। গুরুতর আঘাতের অভিযোগে ক দণ্ডিত হয়। কি বললাম? গ্রিভিয়াস হার্ট, এর ফলে ভিকটিম পরে মারা যায়, এটা অলরেডি বলেছি। পরবর্তীতে নরহত্যার বিচার করা যাবে, নরহত্যা হোক বা মার্ডার হোক, নরহত্যা বা মার্ডার যে কোনো একটার বিচার করা যাবে, কারণ গুরুতর আঘাত এক জিনিস আর হত্যা আরেক জিনিস, সাজা নিশ্চয় বেশি হবে এই কারণে। নরহত্যার অভিযোগে ক দণ্ডিত হয়, পরে খুনের অভিযোগে ক এর বিচার করা যাবে না। দেখেন, গ আর ঘয়ের মধ্যে মৃদু পার্থক্য আছে। গুরুতর আঘাত আর হত্যা বা কালপেবল হোমিসাইড একটু, মানে এই অফেন্সের ডিগ্রিটা একটু উপরে, গুরুতর আঘাতের থেকে নরহত্যা বা হত্যার ডিগ্রিটা বা একটু মাত্রা অপরাধের একটু উপরে, এই কারণেই বিচার করা যাবে, ডিফারেন্সটা একটু হাই। কিন্তু ঘয়ে এসে বলছে প্রথমে কালপেবল হোমিসাইডের জন্য তাকে সাজা দেওয়া হয়ে গেছে কত ধারায়, 304 ধারায়। পরবর্তীতে তাকে বলা হচ্ছে এটা তো কালপেবল হোমিসাইড হবে না, এটা কি হবে, খুন হবে, 302 ধারায় আবার বিচার করা হোক। বাদীপক্ষের এই দাবি কি আদালত মানবে না, কারণ 304 এবং 302 প্রায় কাছাকাছি। এক্ষেত্রে একজন ব্যক্তি মারা যায়, শুধুমাত্র সামান্য পার্থক্য থাকে। দুইটার ক্ষেত্রে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। খুনের ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। আর নরহত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ড নাই, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড আছে। যদি এখানে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, তাহলে খুনের ক্ষেত্রে তো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত। তার মানে পার্থক্য খুব একটা বেশি হবে না শাস্তির ক্ষেত্রে। এই কারণে বলা হচ্ছে যে এটা ডাবল জিওপার্ডি রুলের মধ্যে যাবে, অর্থাৎ বিচার আর করা যাবে না পরবর্তীতে। ও, ক, আঘাত করার অভিযোগে দণ্ডিত হয়, মানে জাস্ট 323 ধারার একটা অপরাধ, পরবর্তীতে ফলসহ পৃথক অপরাধের সৃষ্টি হয়, আঘাতের জন্য পুনর্বিচার করা যাবে না। মনে করেন প্রথমে সাধারণ আঘাতের জন্য বিচার হলো, পরবর্তীতে যদি দেখা গেল যে সেটা গুরুতর আঘাত, তাহলে আর বিচার করা যাবে না, কারণ দুইটাই কি কাছাকাছি আঘাত। বা এখানে পরবর্তীতে ফলস্বরূপ পৃথক অপরাধের সৃষ্টি হলো, মানে এখানে আঘাত না হয়ে যদি কি হয়, মনে করেন এটা কাউকে আটকে রেখেছে, ফোর্স, ক্রিমিনাল ফোর্স, বা যদি এটা কনফাইনমেন্ট, আটক রাখা, এরকম যদি কোনো কিছু হয়, তাহলে কাছাকাছি অপরাধের কারণে সেটা বিচার করা যাবে না। অর্থাৎ একটা আঘাত বলতে এখানে সাধারণ আঘাতকে বোঝাচ্ছে মেবি।
তাই এটা গুরুতর যদি অপরাধের সৃষ্টি না হয় ফলস্বরূপ, তাহলে করা যাবে না। একটু আগে যে আমরা দেখলাম গুরুতর আঘাত থেকে যদি মার্ডার হয় ফলস্বরূপ, তাহলে কিন্তু হবে মরে গেলে। কিন্তু এখানে আঘাত থেকে ফলস্বরূপ পৃথক অপরাধের সৃষ্টি হচ্ছে, কিন্তু আঘাত বলেছিল সেটা আঘাত হয়নি হয়তোবা। সেটা কি হতে পারে? তাকে ফোর্স, ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করেছে এতটুকুই, বা বাধাপ্রাপ্ত করেছে, কনফাইনমেন্ট বা রেস্ট্রেন, এই টাইপের অপরাধ হয়েছে। তাহলে কাছাকাছি অপরাধের কারণে আর বিচার করার প্রয়োজনই হবে না, এই কারণে আদালত বিচার করবে না। দেহ হতে সম্পত্তি চুরির অভিযোগে দণ্ডিত, একই ঘটনায় দস্যুতার উপাদান থাকলে বিচার করা যাবে। তাহলে চুরি এক জিনিস, দস্যুতা আরেক জিনিস। তাহলে এখানে ডিগ্রি অফ অফেন্স ডিফারেন্ট। চুরি হচ্ছে একটু সাধারণ, দস্যুতা হচ্ছে অনেক হাই, মানে খুবই গ্রিভিয়াস একটা অফেন্স। দস্যুতা অনেক বড় অফেন্স, এই কারণে চুরি থেকে দস্যুতার উচ্চতা একটু বেশি, এই কারণে আবার বিচার করা যাবে, কারণ সাজার পরিমাণে অনেক বেড়ে যাবে। আরো একটা উদাহরণ পড়ি, এই উদাহরণগুলোকে টার্গেট করে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আসবে। উদাহরণ হুবহু তুলে দিতে পারে, বা উদাহরণে কোনো মানুষের নাম উল্লেখ করতে পারে, অথবা উদাহরণে এক্স ওয়াই জেড দিয়ে দিতে পারে, অথবা উদাহরণের যে জায়গা সেটা পরিবর্তন করে দিতে পারে। এর মধ্যে যে উদাহরণ আছে বানিয়ে একটা উদাহরণ দিয়ে দিতে পারে, সেইটা আপনার মনে হতে পারে। যেমন এখানে উদাহরণে চুরি বা বিশ্বাসভঙ্গ, দস্যুতা এগুলো আসছে, এগুলো না দিয়ে মনে করেন কিডন্যাপিং, অ্যাবডাকশন। কিডন্যাপিং আর অ্যাবডাকশন কাছাকাছি না? তো সেটা হলে কি করা যাবে না, বিচার করা যাবে না। উদাহরণে অপরাধের নাম পরিবর্তন করে দিতে পারে এবং আসামিদের নাম পরিবর্তন করে দিতে পারে, কিন্তু আপনাকে ধরতে পারতে হবে এবং প্রবলেমেটিক প্রশ্নের উত্তর করে আসতে পারতে হবে। একটু পরে আমরা একটা প্রবলেমেটিক প্রশ্ন দেখব, তাহলে বুঝতে পারবেন এর সিমিলারিটি মেনটেন করে আর কি কি প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। এবং সেটার জন্য কি আছে, নেক্সট শনিবারে আপনাদের একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্টে আমি বানিয়ে একটা প্রবলেমেটিক প্রশ্ন তো দিবই এখান থেকে। এখানে একটু আপনাদের ইয়া হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল আপনারা কিভাবে রিয়াকশন করছেন। এরপরে আপনারা এই মাস শেষে একটা ফাইনাল নোট পাচ্ছেন, সেখানে অসংখ্য প্রবলেমেটিক প্রশ্ন থাকছে এবং এখান থেকেও বেশ কিছু প্রবলেমেটিক প্রশ্ন সেট করা হচ্ছে। তাহলে আমি কোনোভাবে আপনাদের চান্স নিচ্ছি না যে আপনারা ফাইনাল পরীক্ষায় যে ভুল করেন। এই কারণে আমি খুবই গুরুত্ব সহকারে এই অংশটুকু পড়াচ্ছি, কারণ আমার মানে গাট ফিলিং যে এখান থেকে একটা আসবেই। ক, খ এবং গ, তিনজন দস্যুতার অভিযোগে অভিযুক্ত। তাহলে তিনজন, আমি এটা অলরেডি বলেছি। অনুসন্ধানে 5 জনের অধিক ছিল জানা গেল, ডাকাতির জন্য পুনর্বিচার করা যাবে। মনে করেন যে রায় দিয়ে দিয়েছে, রায় দেওয়ার পরে পরবর্তীতে যদি মনে হয় যে এটা অনুসন্ধান হলো, অনুসন্ধানটা কোন পর্যায়ে হতে পারে? কেউ বাস্তবে আমাকে বলেন তো, এই যে অনুসন্ধানে 5 জনের অধিক জানা গেল, এটা কখন জানা যেতে পারে? কেউ কি বলবেন? কোন বাস্তব সিচুয়েশন একটা উদাহরণ দেন তো। যে এটা রায় দিয়ে দিল, এটা তো চার্জশিট করার সময় পুলিশ তদন্তেও তো জানা যেতে পারতো। তো পুলিশ তদন্তে জানতে পারলো না, পরে অনুসন্ধানে বা ইনকোয়ারির সময় জানা গেল। তাহলে এটা বাস্তব সিচুয়েশন কখন হতে পারে, কোন পর্যায়ে গিয়ে মামলার? এই প্রথমে যে মামলা হয়েছে এই মামলা চলমান পর্যায়ে পাওয়া যেতে পারে, বা সেকেন্ড মামলা করার ক্ষেত্রে পাওয়া যেতে পারে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আকাশ ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম। কোন ক্ষেত্রে স্যার হতে এই পারে এটা? রায়ের পরে যখন যদি আসামি পক্ষ বা বাদী পক্ষ যদি আপিল করে স্যার, আপিলে যদি এক্স্যাক্টলি, আপিল অধিকতর এক্স্যাক্টলি। তদন্তের জন্য হ্যাঁ, হ্যাঁ। বা অনুসন্ধানের জন্য দেয়। তো আমি এটাই আপনার থেকে জানতে চাচ্ছিলাম, আপিলের সময়, একমাত্র আপিলের সময় কিন্তু এটা খুব একটা রেলিভেন্ট কথা বললেন। আপিলে যে আপিল আদালতের কিন্তু আবার এই কিছুটা দেখার সুযোগ আছে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণও করতে পারেন। তো এই ক্ষেত্রে গিয়ে যদি অধিকতর তদন্ত, ফার্দার ইনভেস্টিগেশন তো আর সম্ভব না, কারণ ইনভেস্টিগেশন তো চার্জশিটের সময় হয়ে গেছে। বিচারিক আদালত সেটা করতে পারেন, কিন্তু এখানে আপিল আদালত কি করবেন? ফার্দার তিনি ইনকোয়ারি করাতে পারেন। তো ইনকোয়ারিতে এসে যদি দেখা যায় যে হ্যাঁ এখানে আরো ব্যক্তি ছিল 4-5 জন, সেক্ষেত্রে যদি অপরাধীর সংখ্যা 5 বা তার অধিক হয়ে যায়, তাহলে সেটা ডেফিনেটলি রবারি থেকে ডকাইতিতে কনভার্ট হয়ে যাবে। তাই নয় কি? জি স্যার। তাহলে এখানে এসে কিন্তু কি করা যাবে, বিচার করা যাবে। বিচার করলে মামলাটা কি হবে?
এই মামলাটা রেডি করে আবার ওই বিচারিক আদালতে পাঠাই দিবে। মামলা মনে করেন যে নাম্বার ছিল ওই একই নাম্বারে চালু হবে। মনে করেন নাম্বার ছিল 205/2020। ওই মামলাটা আপিলের থেকে আবার ফেরত আসবে ওই নিম্ন আদালতে, যে আদালত এটার বিচার করেছে ওই আদালতে ফেরত পাঠাবে। ওই একই মামলার নাম্বার ওই 205/2020, ওইটাই কিন্তু একই মামলা নাম্বারে কিন্তু চালু হবে। ঠিক আছে না? জি স্যার, এক্ষেত্রে স্যার ডাকাতি সম্ভাবনা থাকলে স্যার রেজিস্ট্রেশন করে চলে যাবে আর কি। হ্যাঁ, মানে তখন একটু এবার সময় পাচ্ছে। এবার চার্জ পরিবর্তন হবে, চার্জ পরিবর্তন হয়ে আবার তাদের সাক্ষী নেওয়া হবে, তাই না কি? তো ঠিক আছে, ধন্যবাদ। লাইনে থাকেন আপনি। উপরোক্ত আলোচনা হতে উপলব্ধি করা যায় যে দোবরা সাজা বা ডাবল জিওপার্ডি এর বিরুদ্ধে মতবাদটি প্রযোজ্য হতে হলে মূলত তিনটি শর্ত পূরণ করা আবশ্যক। কি কি? একই অপরাধ হতে হবে, একই ব্যক্তি বা ব্যক্তিবর্গ হতে হবে, এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার শেষে খালাস পেতে হবে। বিচার শেষে খালাস, এটা আমি আবার কি দিয়ে দিলাম আপনাদেরকে, ফাইনাল একটা টার্মিনাল স্টেটমেন্ট দিয়ে দিলাম। টার্মিনাল স্টেটমেন্ট বলতে কনক্লুশন, কিন্তু আমি এখানে বলে দিইনি উপসংহার। আপনাদেরকে বলি সূচনা, উপসংহার, ভূমিকা, এই ধরনের পয়েন্ট ইউজ করার কোনো দরকার নাই। এই বার রিটেন পরীক্ষায় ভূমিকা বা সূচনা, উপসংহার এই ধরনের শব্দ লিখবেন না, কিন্তু ভূমিকাতে কিছু কথা দিবেন। মানে হেডিং থাকবে না, কিন্তু কথা থাকবে। যেমন এটা উপসংহারের কথা, এখানে উপসংহার যেমন আমি ইয়েলো হাইলাইটেড, এই উপসংহারে আপনার নিজের ভাষাও থাকতে পারে, নো প্রবলেম, এটাই দিবেন তা না। বাজারে গাইড আছে, গাইড দেখে যেটা ভালো মনে হয় আপনি কিনতে পারেন, সে গাইড থেকেও আপনি হেল্প নিতে পারেন, যে এই নোটটাকে আরো ইমপ্রুভ করেন, আপনি আরো দু একটা লাইন অ্যাড করেন, বা আপনি এই লাইনটাই বাদ দিয়ে দেন, দিয়ে নতুন আপনার ভাষা নিজের ভাষায় দেন। ভাই কনসেপ্ট যদি বুঝতে পারেন আপনি নিজের ভাষায় লিখতে পারবেন, সেটাই সবচেয়ে বেটার হয়। আমার ভাষা আপনাকে মুখস্থ করতে হবে না, বাজারে কোনো গাইডের ভাষা মুখস্থ করতে হবে না, আপনি নিজের ভাষায় লিখেন। তারপরে আমি প্রথমে শুরুতেও দেখেন এখানে কিছু ভূমিকামূলক কথা দিয়েছি, দু একটা সেন্টেন্স। এবং অবশ্যই আপনাকে 403 ধারা, ডাবল জিওপার্ডি আলোচনা করলে 403 ধারা উল্লেখ করা মাস্ট। 403 ধারা যদি উল্লেখ না করেন 2 নম্বর আমি কেটে দেবো, শুধু ধারার জন্য 2 নম্বর অ্যাড হবে। কামরুল হাসান ভাই লাইনে আসছেন, কি বলবেন বলেন। এর আগে যে উদাহরণটা হলো না, সেটা হলো তো এটা তো ডাবল জিওপার্ডি হবে না, কারণ ডাবল জিওপার্ডি হতে হলে তো মামলাটা মানে আপিলের ক্ষেত্রে যাবে না, বিচারটা সম্পূর্ণ নিষ্পত্তি হওয়ার পরে গেছে হবে না। হ্যাঁ, সেটাই তো বলা আছে এখানে, যে ডাকাতির জন্য পুনর্বিচার করা যাবে। পুনর্বিচার করা যাবে মানে তো ডাবল জিওপার্ডি হবে না। জি, এখানে ক্লিয়ার? চার্জ আপিলে যা দেখা যাচ্ছে চার্জের পরিবর্তন হতে পারে, চার্জ পরিবর্তন হ্যাঁ, করে আবার ওটাকে বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। হ্যাঁ, সেটাই। তাহলে জি আমি এর আগেও তো বললাম, আবারও আপনারা এখানে সংক্ষিপ্তভাবে লিখে নেন যে দোবারা দোষ নীতি প্রযোজ্য হলে পরবর্তীতে বিচার করা যাবে না, মানে পুনর্বিচার হবে না। দোবারা দোষ নীতি প্রযোজ্য হলে পুনর্বিচার চলবে না, আর দোবারা দোষ নীতি প্রযোজ্য না হলে পুনর্বিচার চলবে। এই কথাটা হচ্ছে মূল বক্তব্য। ঠিক জি আছে? তাহলে আবারও এই যে উদাহরণগুলো থেকে এবং এই কনসেপ্ট থেকে যদি ক্লিয়ার হন, তাহলে যতই ঘুরিয়ে পেঁচিয়ে আমি প্রশ্ন করি বা বার কাউন্সিল প্রশ্ন করে, আপনি বুঝতে পারবেন। এবং এই কারণেই আহ, এখানে আপিলের কথাটা বলে বাস্তব একটা উদাহরণ আমি নিয়ে আসার চেষ্টা করলাম। উদাহরণের সাথে আপনারা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা, বাস্তবের সাথে রিলেট করতে পারছেন কিনা, আদালতে এরকম কোনো কিছু দেখেছেন কিনা, এইটা আপনাদের রিভাইভ করার চেষ্টা করলাম। তাহলে এটা লং লাস্টিং হবে। একটু আগে যে ভাই উত্তর দিলেন, ও ওনার এটা জানা আছেন, উনি বুঝলেন, এটার সাথে সাথে আপনারা সবাই জানতে পারলেন, বুঝতে পারলেন যে এটা আপিলে গিয়ে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যে মামলা শেষ হয়ে গেছে আবার পুনরায় যে সেকেন্ড আর একটা মামলা করছে, এই ধরনের সম্ভাবনা কম আছে। আপিলে গিয়ে এই দাবিগুলো বেশি আসতে পারে। মানে এখানে 90% কেসের ক্ষেত্রে কিন্তু আপিলে গিয়ে এই দাবি তোলা হয় যে এই বিচার না, এটা করেন। চুরি হয়েছে, না মনে হলো তখন চুরির চার্জ গঠন হয়েছে, এটা চুরি হবে না, এটা কি হবে, এটা হচ্ছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে, বা এটা আত্মসাৎ হবে, তশরুপ হবে। এই ধরনের এলিগেশন পরিবর্তন করার চেষ্টা করা হয় আপিলে গিয়ে, যে স্যার আবার একটা মামলা রিমান্ডে পাঠান, সিভিলের মতন পুনরায় বিচারের জন্য পাঠান। তো পুনরায় বিচারের জন্য পাঠানো যদি হয়, তাহলে কিন্তু সেটা ডাবল জিওপার্ডির রুল হবে না। এটা আগে
আপিলকারী পক্ষকে কনভিন্স করতে হবে আদালতকে। আপিলকারী পক্ষ যদি কনভিন্স করতে পারে স্যার এটা কিন্তু ডাবল জিওপার্ডি হচ্ছে না স্যার, আপনি আবার মামলাটা পাঠান, আবার চার্জ গঠন হোক, আবার বিচার হোক, তাহলেই পাঠাবে। আর যদি আদালত কনভিন্স না হয় তাহলে এটা অবশ্যই পাঠাবে না, কারণ বলবে এটা ডাবল জিওপার্ডি রুলের মধ্যে চলে যাচ্ছে। অতএব যা হয়েছে হয়েছে, ন্যায় বিচারই হয়েছে, এবার আপনি এই মামলাতেই শুনানি করেন, আপিল শুনানি শেষ করেন, এই মামলা আর পুনরায় বিচারের জন্য পাঠানো হবে না। এই ধরনের সিচুয়েশন আসে। তো এখানে দেখবেন যখন বাস্তবে আপিল শুনানি শুনবেন এই ধরনের ডাবল জিওপার্ডি রুল আসতে পারে। আপনারা যদি আসামি পক্ষ বা বাদী পক্ষ হন, পুনরায় বিচার চান, তাহলে ডাবল জিওপার্ডি রুলটা বিশেষ করে বুঝে শুনানি করতে পারবেন, করলে কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন আপনার মক্কেলের পক্ষে। এরপরে আমরা ডাবল জিওপার্ডি থেকে একটা প্রবলেমেটিক প্রশ্ন পড়বো, এবং এখান থেকে যেন 10টা প্রবলেমেটিক প্রশ্নের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়, এবং কিভাবে প্রবলেমেটিক প্রশ্ন উত্তর করবেন এটা আপনি শিখে নেন, যারা নতুন স্টুডেন্ট আছেন বিশেষ করে তারা। খুনের চার্জে ক এর বিচার শেষে খালাস দেওয়া হয়, মানে 302 ধারার মামলা হয়েছে, সে খালাস পেয়ে গেছে, বাদী প্রমাণ করতে পারেনি, এক্ষেত্রে তার বিরুদ্ধে দস্যুতার কোনো চার্জ ছিল না, কিন্তু মামলার তদন্তে প্রকাশ পায় যে খুনের সময় ক দস্যুতা করেছিল, তা দস্যুতাও করেছে, ধরা পড়তে গেছে তখন খুন করে পালিয়ে চলে গেছে। এখন মামলা করার সময় যে মারা গেছে তার পরিবার বলছে যে কোনো কিছু নিয়ে যায়নি, পরে দেখা গেল যে হ্যাঁ তার বাড়ি থেকে হয়তোবা একটা স্বর্ণালংকার গায়েব, নাই, সে লক্ষ্য করেনি, বা হয়তোবা টাকা ছিল, টাকা ছিল হয়তোবা 5 লক্ষ টাকা, সে 1 লক্ষ টাকা সরিয়ে নিয়ে চলে যেতে পেরেছে, এবং এমন ভাবে সূক্ষ্মভাবে নিয়ে গেছে জানতে পারেনি। বা তার বাড়ির মূল্যবান একটা আর্টিফ্যাক্ট বা মূল্যবান একটা কি চিত্রকর্ম নিয়ে চলে গেছে, বা একটা শোপিস, সেটা হয়তো অনেক দামি, সেটা নিয়ে চলে গেছে দ্রুত। কারণ যখন ধরা পড়ে যাবে দস্যুতা করতে গিয়ে, দ্রুত তো হাতের কাছে যেটা পাবে সেটা নিয়ে চলে যাবে, এবং সেটা হয়তো বা লক্ষ্য করেনি। কারো বাড়িতে যদি অনেক শোপিস থাকে, তার ড্রয়িং রুম সাজানো অনেক দামি দামি যদি আইটেম থাকে, অনেক কি থাকতে পারে, অ্যান্টিক পণ্য থাকতে পারে, এক একটা পণ্যের দাম 5 লাখ 10 লাখ টাকা হতে পারে, তো সে একটা ছোট অ্যান্টিক পণ্য নিয়ে চলে গেল পকেটে করে, এই দস্যুতা করে, তাহলে এটা শুধুমাত্র মামলা তদন্তে এটা খুন বলেই হয়তো বা মনে হচ্ছে। তো পরে যখন দেখলো যে হ্যাঁ তার বাদীপক্ষ, যে তার আসলে ভিকটিম, এর পরিবার বললো যে স্যার এটাও আমার মিস হয়েছে, তার মানে সে সেদিন কি করেছিল, দস্যুতাও সংগঠিত করেছিল, পরে জানা গেল মিসিং প্রপার্টির কথা, তাহলে অবশ্যই কি পরবর্তীতে যে জিনিসটা সে নিয়ে গেছে সেটার জন্য কি হবে, চার্জ গঠন হবে। দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে কিনা কারণ সহ উত্তর দিন। একটু আগে আমরা এটা ক্লিয়ার করেছি উদাহরণের মাধ্যমে, এই কারণে এই প্রশ্নটা পড়েই আপনারা বুঝতে পারছেন এটা কি উত্তর হতে চলেছে। ঘটনা, এই ঘটনাটা আপনারা এই যে প্রশ্ন থেকেই পেয়ে যাবেন। বিচার্য বিষয় এটাও প্রশ্নের মধ্যেই আছে। এবার আপনাকে উত্তরটা আপনাকে দিতে হবে বানিয়ে। প্রাসঙ্গিক আইন 403-এর 2 আছে, 403-এর 2 বলতে না পারলেও অন্তত 403 বলবেন। যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, সেক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। এটা আমি অলরেডি একটু আগে বললাম আপনাদের। দেখেন এই যে 2 নম্বরে, এই যে অপরাধের ফলস্বরূপ পরবর্তীতে অপরাধের সৃষ্টি হলে শেষোক্ত অপরাধের বিচার করা যাবে, মানে খুন বোঝা যাচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে কি আছে, সরি এখানে 3 ভুল করে পড়ে ফেলেছি আমি, 2 হবে, এটা তো ফলস্বরূপ হচ্ছে না। গুরুতর আঘাত থেকে যদি মার্ডার হয় সেক্ষেত্রে এটা প্রযোজ্য হতো, এটা 2-এর কথা বলছি, এটা হবে। যে ক্ষেত্রে দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক অভিযোগ গঠন করা যেত, তার মানে এখানে দস্যুতার আহ বিষয়টাও আসতো, কিন্তু নিয়ে আসা সম্ভব হয়নি, কারণ জানতে পারেনি কি চুরি হয়েছে বা কি নিয়ে গেছে, কি দস্যুতার মাধ্যমে নিয়ে গেছে। সেক্ষেত্রে পরবর্তীতে পৃথক অভিযোগে বিচার করা যাবে। তো এইটাকে টার্গেট করেই প্রশ্নটা করা, এবং এটাই আপনাদের উত্তর দিতে হবে। এটা আপনাকে অবশ্যই প্রাসঙ্গিক আইন অংশে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। অনেকে আবার বিচার্য ঘটনা, বিচার্য বিষয় বলার পরে কি করবেন, সিদ্ধান্ত ও ব্যাখ্যা। তো প্রাসঙ্গিক আইনটা যদি আপনি না দিতে চান, তো সিদ্ধান্ত ও ব্যাখ্যা বলে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন, এবং প্রাসঙ্গিক আইনের মাধ্যমে যে আপনি সিদ্ধান্তটা দিলেন এটা আপনাকে উল্লেখ করতে হবে। তার মানে আপনার মূল উত্তর হচ্ছে প্রাসঙ্গিক আইন এবং সিদ্ধান্ত, এই জায়গায় মূল উত্তর। কেউ যদি মনে করেন ঘটনা বিচার্য বিষয় লিখবো না, নো প্রবলেম, না লিখলেও হবে, তো লিখলে এটা পারফেক্ট উত্তর হবে। এই 4টা পয়েন্টে যদি আপনারা লিখেন, প্রবলেমেটিক প্রশ্নের উত্তর যে কোনো সাবজেক্ট থেকে, 7টা সাবজেক্ট থেকে প্রবলেমেটিক প্রশ্ন যদি আসে, এই 4টা পয়েন্ট যদি উল্লেখ করে লিখতে পারেন, আমি 5-এ 5 দিব, যদি আপনার উত্তর সঠিক হয়, ধারা সঠিক হয়, আইন সঠিক বর্ণনা হয়,
এবং সিদ্ধান্ত সঠিক হয়। আপনার ভাষা ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন, আমি 5-এ 5 দিব। কিন্তু কেউ যদি ঘটনা বিতর্ক বিষয় না লিখে এতটুকু লিখেন, আমি 4 দিব। আর ধারা যদি উল্লেখ না করেন, আমি 3 দিব, ধারার জন্য 2 কেটে দিব। আর কেউ যদি কোনো কিছু না লিখে ঢালাও লিখেন, তাহলে আহ, সম্পূর্ণ লিখলেও আমি 1 কেটে দিব, পয়েন্ট না দেওয়ার কারণে। এটা আমার নম্বরিং এর স্টাইল। বার কাউন্সিল কিভাবে নম্বরিং করবে, এভাবে করতে পারে, বা আপনি ঢালাও লিখলে 5 নম্বর দিতে পারে, সেটা তাদের বিষয়। আবার একজন তো আর পরীক্ষক না, একাধিক পরীক্ষক আছেন। কে কত দিবে সেটাও ডিপেন্ড করে তার নিজস্ব মানসিকতার উপরে। এবং তিনি কোর্ট থেকে আজকে মেজাজ ভালো নিয়ে এসে খাতা দেখছেন, একজন জাস্টিস যদি খাতা দেখেন বা জেলা জজ খাতা দেখেন, কোর্টে ভালো অভিজ্ঞতা হয়েছে, খাতা দেখতে বসেছে, আপনার খাতাটা সামনে পড়েছে, আপনি নম্বর একটু বেশি পাবেন। আর আজকে কোর্টে তার সাথে খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক সময় কোর্টে অ্যাডভোকেটরা জজ সাহেবদের সাথে একটু উচ্চ বাক্য বিনিময় করেন, তখন তো মেজাজ খারাপ থাকে। বা তিনি তো ফ্যামিলি ম্যান, ফ্যামিলির সাথে কারোর সাথে হয়তো বা একটু মন ধরাধরি হয়েছে, বা একটা তার মন ভালো নেই এক কথায়। তো মন ভালো না থাকলে কিন্তু আপনার খাতায় নম্বরও ভালো না পাওয়ার সম্ভাবনা থাকে। তা আমি চাইবো না আমার কোনো স্টুডেন্ট সে দুর্ভাগা হোক, যে যখন পরীক্ষকের মুড অফ থাকে ওই সময় খাতাটা উনি দেখুন। তো উচিত হবে পরীক্ষকদের যে যখন মন খারাপ, কোনো খাতা না দেখা, কারণ তার মন খারাপ হলে পরীক্ষার খাতার নম্বরও খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, যেহেতু ডেডলাইন থাকে 1 মাসের মধ্যে খাতা জমা দিতে হবে, তাই চাপ নিয়ে মন খারাপ থাকলেও খাতা দেখেন। তো এই হচ্ছে বিষয়, নম্বর ভ্যারি করে। আচ্ছা, আবার অত্র ধারার অধীন খ নং উদাহরণের মূল বক্তব্য হলো, খ নং উদাহরণে কিন্তু অলরেডি একই কথা বলা আছে, সেটা আমরা দেখলাম। খুন ও দস্যুতা দুটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ এবং অধ্যায়ও ভিন্ন, যার মধ্যে খুন হলো মানব শরীর সংক্রান্ত এবং দস্যুতা হলো সম্পত্তি সংক্রান্ত অপরাধ। আপনারা এখানে মানব শরীর সংক্রান্ত এখানে উল্লেখ করে দিতে পারেন যে 16 নং অধ্যায়ের আর 17 নং অধ্যায়ের সম্পত্তি দস্যুতা করা। তাহলে দণ্ডবিধি 1860, বা এখানে আপনারা দণ্ডবিধি না লিখে ইংলিশে লিখবেন, দ্য পেনাল কোড 1860 এর 300 ধারায় খুন এবং 390 ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে। তার মানে দুইটি ভিন্ন ধারার সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ। তাহলে এখানে তো কমন সেন্সের বিষয় যে আবার বিচার করা যাবে, তার মানে দোবারা সাজা নীতি প্রযোজ্য হচ্ছে না। উপরোক্ত আইনের বিধানাবলীর প্রেক্ষিতে বলা যায় যে খুনের চার্জে ক এর বিচার শেষে তাকে খালাস দেওয়া হলেও মামলার তদন্তে খুনের সময় ক দস্যুতা করেছিল মর্মে প্রকাশ পাওয়ায় পরবর্তীতে ক এর বিরুদ্ধে দস্যুতার চার্জ আনা ও বিচার করা যাবে। তার মানে এই ব্যক্তি খুন না করলেও হয়তোবা দস্যুতা করেছে, এই এলিগেশন নিয়ে এসে তাকে আবার বিচারের আওতায় নিয়ে আসা যাবে। এক্ষেত্রে দোবারা সাজা মতবাদটি প্রযোজ্য হবে না। আমি আবারও বলেছি, আহ, কামরুল হাসান ভাইয়ের ব্যাখ্যায় যে দোবারা সাজা নীতিটি প্রযোজ্য হবে না, তার মানে আবার বিচার করা যাবে, কেননা খুন ও দস্যুতা দুইটি সম্পূর্ণ ভিন্ন অপরাধের সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধ, এই কারণে হবে। তো এখানে ভাই দেখেন যদি বলেন। পরে যদি দোষটা প্রমাণ করতে যায় আবার দেখা যাচ্ছে কোনো প্রমাণ হয়ে গেল, এরকম হতে পারে হুম, না? হতেই পারে, হতেই পারে। তখন আবার চার্জ চার্জ পরিবর্তন করে, চার্জ পরিবর্তন যে কোনো সময় করা যায়, সাক্ষ্য জি। প্রমাণের পরেও, সাক্ষ্য প্রমাণের পরেও রায়ের আগেও চার্জ পরিবর্তন করতে পারে জজ। চার্জ পরিবর্তন করে তাকে দুইটা চার্জে নিয়ে আসা হলো, 302 এবং আপনার 392 দিয়ে তাকে কি দিয়ে দিল, সাজা দিয়ে দিল দুইটার জন্যই। ঠিক আছে। জি। আচ্ছা, তো এইভাবে প্রশ্ন করবেন, কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকের সর্বশেষ টপিক। আজকের ক্লাস মোটামুটি ভালো লাগছে, আপনারা রেসপন্স করছেন। টপিক 6, ইনহেরেন্ট পাওয়ার, অন্তর্নিহিত ক্ষমতা। সিভিল কোর্টের অন্তর্নিহিত ক্ষমতা কত ধারায় আছে, কে বলতে পারবেন? 151 ধারা। 151 ধারায় সিভিল কোন কোন কোর্ট এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন? কে সকল বলবেন? আদালত করতে পারে, হ্যাঁ, সরকারি জজ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সবাই করতে পারে। হ্যাঁ, এখানে সিভিল কোর্টের কথা বলছি। সিভিল কোর্ট হলে অল সিভিল কোর্টস, সকল সিভিল আদালত কিন্তু 151 ধারার সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারেন। কিন্তু যদি আমি ক্রিমিনাল যে কোর্টের কথা বলি, সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মহামান্য হাই হাইকোর্ট ডিভিশন
মহামান্য হাইকোর্ট ডিভিশনে কিন্তু এই পাওয়ার এক্সারসাইজ করতে পারে, ইনহেরেন্ট পাওয়ার, অন্তর্নিহিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা। বাংলা অনেক নাম, অন্তর্নিহিত ক্ষমতা, সহজাত ক্ষমতা, কিন্তু ইংলিশ একটাই, ইনহেরেন্ট পাওয়ার। উদাহরণ সহ সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোকপাত করুন। ল্যাঙ্গুয়েজ যাই আসুক না কেন, উত্তর একই। মহামান্য হাইকোর্ট বিভাগের সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার, এখানে ব্র্যাকেটে আরেকটা জিনিস দিয়ে দিয়েছি, কোয়াশমেন্ট। কোয়াশমেন্ট কিন্তু কোথায় নাই? এই যে সেকশন 561 এ, 561 তে কিন্তু কোয়াশমেন্ট শব্দটা নাই। কোয়াশমেন্ট কিন্তু একটা ব্যবহারিক শব্দ, এবং কোয়াশমেন্ট বলতে এই 561 ধারার এর যে সহজাত ক্ষমতা, এই সহজাত ক্ষমতার যে প্রয়োগ, এই প্রয়োগ অ্যাপ্লিকেশনকে কিন্তু কোয়াশমেন্ট বলা হয়। অ্যাপ্লিকেশন অফ ইনহেরেন্ট পাওয়ার ইজ কল্ড কোয়াশমেন্ট। তো কোয়াশমেন্ট শব্দটা প্রযোজ্য হচ্ছে ভাইভার ক্ষেত্রে। কোয়াশমেন্টের উপরে আপনারা সুন্দর করে লিখে রাখেন ভাইভা। ভাইভাতে কিন্তু কোয়াশমেন্ট শব্দটা দিয়ে প্রশ্ন করে কোয়াশমেন্ট সম্পর্কে আপনি কি জানেন বলেন। তখন আপনি তো কোথাও বের একটা পড়েননি কোয়াশমেন্ট, কিন্তু আমার এখানে ক্লাসে পড়লেন বলে আপনি, কোয়াশমেন্ট মানেই যে ইনহেরেন্ট পাওয়ার অফ হাইকোর্ট ডিভিশন, এটাই হচ্ছে কোয়াশমেন্ট। যদি এই প্রশ্ন করে যে একজনের আর কোনো গতি নাই, মানে সব প্রতিকার শেষ, আপিলে যে প্রতিকার পেল না, রিভিশনও গিয়ে প্রতিকার পেল না, মানে আর কোথাও যাওয়ার সুযোগ নেই, হাইকোর্ট অ্যাপিলেট বিভাগ বিভাগ সব শেষ, এরপরে এই যে তার কি করা উচিত বা কোনো পথ আছে কিনা, যখন কোনো পথ থাকে না আইনত, তখন যে পথটা থাকে তখন সেটা থাকে কোয়াশমেন্ট, মানে সর্বশেষ পথ। এই ক্ষমতা আদালতকে কোয়াশমেন্ট, কোয়াশমেন্ট শব্দের অর্থ বাতিল। কোয়াশমেন্টের উপরে লিখে রাখেন, কোয়াশমেন্ট শব্দের অর্থ নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া বা বাতিল করে দেওয়া। তিনটি ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে। সিভিলের ক্ষেত্রে কিন্তু দুইটি ক্ষেত্রে, টু ডু জাস্টিস অ্যান্ড টু আনডু ইনজাস্টিস, সিভিলের ক্ষেত্রে। কিন্তু ক্রিমিনালের ক্ষেত্রে তিনটা বলা হচ্ছে। হাইকোর্ট বিভাগ, মহামান্য হাইকোর্ট বিভাগ যখন সঠিক মনে করবে তখন ন্যায় বিচারের স্বার্থে এই ধারার অধীনে ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই ধারার অধীনে তিনটি ক্ষেত্রে কি কি? ফৌজদারি কার্যবিধির অধীনে কোনো আদেশকে কার্যকারিতা দেওয়ার জন্য, মানে আদেশটাকে কি করা, এক্সিকিউশন করার জন্য, কোনো আদালত বা ট্রাইব্যুনালের প্রক্রিয়ার অপব্যবহার রোধ করার জন্য, এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা দরকার সবই করতে পারবেন। উদাহরণ এখানে দেখেন, এই যতটুকু পড়লাম এতটুকুর বাইরে বেয়ার একটা কিচ্ছুই নাই। 561 এতে বেয়ার একটা কিচ্ছুই নাই, যেহেতু বেয়ার একটা কম থাকে সেহেতু আপনাকে উদাহরণ বা কেস ল এগুলোতে যেতে হয়, বা আরো কিছু আলোচনায় নিয়ে আসতে হয়। তো একজন ব্যক্তির কাছে 3 ব্যাটারির একটা বিস্ফোরক পাওয়া গেল, তাকে আর্মস অ্যাক্ট এর 19 এর অধীনে চার্জ গঠন করে স্পেশাল ট্রাইব্যুনাল 10 বছরের সাজা দেয়। আসামি 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারেনি। এখন তার প্রতিকার পাওয়ার সমস্ত রাস্তা রাস্তা বন্ধ হয়ে গেছে, কারণ 30 দিনের মধ্যে আপিল দায়েরের জন্য তা আমাদের মেয়াদ, সে 30 দিনের মধ্যে আসেনি কো। আর এখানে আমি কেন আর্মস অ্যাক্টের কথা বললাম, আর্মস অ্যাক্টের ভেতরেই বলা আছে এইটার আপিল করার তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন। তার মানে এই ক্ষেত্রে তামাদি আইনের যে এই মেয়াদ, 183টা আর্টিকেল ফর দ্য ডেসক্রিপশন অফ লিমিটেশনস, এটা কিন্তু প্রযোজ্য হবে না, কারণ এটা একটা স্পেশাল আইন। আর্মস অ্যাক্ট কি স্পেশাল আইন? স্পেশাল আইন বা বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের বিধান প্রযোজ্য নয়। তাই এখানে যেহেতু 30 দিন বলে আছে, তামাদি আইন এখানে অফ হয়ে যাবে, প্রযোজ্য হবে না। তাই এখানে তামাদি আইনের 5 ধারার যে তামাদি মওকুফের বিধানও কিন্তু কাজ করবে না। তার মানে তার 30 দিনের মধ্যেই আসতে হবে, যেহেতু 30 দিনের মধ্যে আসতে পারেনি, তার সমস্ত রাস্তা আইনত বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র একটা রাস্তায় খোলা আছে, ওয়ান অ্যান্ড অনলি অপশনাল, সেটা হচ্ছে এই যে কোয়াশমেন্ট এর আবেদন করতে পারবে। কারণ আর্মস অ্যাক্ট 19A তে বলা হয়েছে যে ধারা 19 এর দফা A, C, E, F এ যে সকল অপরাধের কথা বলা হয়েছে, সে সকল অপরাধ যদি আগ্নেয়াস্ত্র যেমন পিস্তল, রিভলভার, শটগান ইত্যাদি দিয়ে সংগঠিত করা হয়, তাহলে এই ধারার অনুযায়ী সাজা প্রদান হবে। সুতরাং বিস্ফোরক পাওয়ার কারণে এই ধারায় চার্জ গঠন সঠিক হয়নি, বিচার ও সাজা প্রয়োগকালে অ্যাবিউজ অফ প্রসেস হয়েছে, অর্থাৎ 561 ধারার প্রতিকার পেতে
অধিকারী। যদি আপিল করতে পারতো সময় মতো, আপিল আদালতে কিন্তু এটা সমাধান করে নেওয়া যেত যে এখানে কি আছে, প্রসিডিউরে যে ল পয়েন্টে অনেক বড় ভুল আছে, তো ল পয়েন্টে ভুল আছে এই গ্রাউন্ডসে কিন্তু এই মামলা আপিলেজের আদেশটি বাতিল হয়ে যেত। কিন্তু এই জাজমেন্ট বাতিল করার জন্য সঠিক সময় আপিল করতে পারেনি বলে কোয়াশমেন্টের আবেদন করতে পারবে। হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতার মানে লম্বা হাতের কাছে চলে যেতে হবে। সহজাত ক্ষমতার প্রকৃতিটা কেমন হবে, নেচার অফ দিস পাওয়ার। এই ধারার অধীন মহামান্য হাইকোর্টের সহজাত ক্ষমতা অবাধ নয়। অবাধ মানে আনলিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছে এমন না। যদি এই ক্ষমতার কোনো সংজ্ঞা নেই, যদিও এই ক্ষমতার কোনো সংজ্ঞা নেই, তা সত্ত্বেও যখন অন্য কোনো প্রতিকার থাকবে তখন এই ক্ষমতা প্রয়োগ করা উচিত নয়। মানে যদি আপিল করার বিধান থাকে সেক্ষেত্রে সরাসরি কিন্তু এখানে যাওয়া যাবে না, মানে এটা লাস্ট অপশন হিসেবে রাখা হয়েছে। যদি অপশন থাকে অন্য কোথায় যাওয়ার তাহলে এখানে যাওয়া হবে না, গেলেও আদালত এটা শুনবেই না। বলবে যে আপনি আপিল করেন, রিভিশন করেন, আপনার এখানে আসার দরকার কি? কোয়াশমেন্ট হচ্ছে লাস্ট অপশন। ক্ষমতা বিকল্প নয়, এই ক্ষমতাটা কিন্তু বিকল্প নয়। এবং অতিরিক্ত ক্ষমতা, এটা কিন্তু অতিরিক্ত ক্ষমতা যা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেসব ক্ষেত্রে প্রয়োগ করা যায় সেখানে ফৌজদারি কার্যবিধিতে প্রতিকার পাওয়ার কোনো পদ্ধতি দেওয়া নেই। আবার কোথায় মনে করেন ফৌজদারি কার্যবিধিতে একটা লুফল আছে। লুফল কি? আইনের ফাঁকফোকর আমরা বলি। মনে করেন ফৌজদারি কার্যবিধিতে একটা জিনিস নাই, এই ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছে আসামি, তখন কিন্তু এই সহজাত ক্ষমতা প্রয়োগ করে সেই গ্যাপটা ফিল আপ করা হবে। তাহলে 561 এ ধারার অধীনে সহজাত ক্ষমতার প্রকৃতির নিচে আলোচনা করা হলো। এখানে খুব সুন্দরভাবে লিস্ট করে 8টা পয়েন্ট দেওয়া হয়েছে, আপনারা পড়ে নেবেন। যাই বুঝতে পারবেন না কোনো পয়েন্ট আমি আলাদাভাবে বুঝিয়ে দেব। তারপর 561 এ ধারার প্রতিকার পাওয়ার শর্ত কি, শর্তগুলো এখানে বলে দেওয়া আছে যে কি কি ক্ষেত্রে শর্ত। যে আসামিকে অবশ্যই দেখাতে হবে প্রসিকিউশন যে ফ্যাক্টের উপর ভিত্তি করে অভিযোগ এনেছে তা কোনো অপরাধী গঠন করে না, অথবা অভিযোগটি আইন দ্বারা বারিত, মানে এমন অভিযোগ যেটা আইন দ্বারা বারিত, মানে এখানে আসামি পক্ষ যদি সুবিধা নিতে চায় সেই ক্ষেত্রে। তারপরে বলা হচ্ছে এই ধারার অধীনে আবেদন করা তামাদির মেয়াদ কত। 501 এ ধারার অধীনে আবেদন করার কোনো তামাদির মেয়াদ নেই। কেন তামাদির মেয়াদ নেই? কারণ তামাদির মেয়াদ রাখলে লাস্ট অপশনে যাওয়ার আগেই তো সেটা কি হয়ে যেত, এক্সপায়ার হয়ে যেত। তার মানে এটার কোনো এক্সপায়ারি ডেট নাই। কেউ যদি মনে করে এটা 10 বছর পরেও যেতে পারেন। আর এমনিতেই তো ক্রিমিনাল মামলার কোনো তামাদির মেয়াদি হয় না। 100 বছর পরেও কেউ ক্রিমিনাল কেস উত্থাপন করতে পারে যদি পর্যাপ্ত গ্রাউন্ড থাকে এবং তথ্য প্রমাণ যদি অটুট থাকে সেই ক্ষেত্রে। আজকের ক্লাসের আলোচনা থেকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আর প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দ্রুত এডিট করে আমি গত ক্লাসের এবং আজকের ক্লাসের ভিডিওটা রাত্রে এবং সকালে বা সকাল এবং বিকেলে এইভাবে আমি আপলোড করে দেব আগামী বৃহস্পতিবারের ক্লাসে। সবাইকে আবার আসার আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার, যদি নোটের কোনো জায়গায় সিলি কোনো মিস্টেক থাকে, টাইপ মিস্টেক, আমাকে ক্লাসে প্রবেশের আগেই মেসেজে জানিয়ে দিবেন, তাহলে আমি অংশটুকু এডিট করেই ক্লাসে আসব। তাহলে এটার জন্য সময় নষ্ট হতে হবে না, আর আমাকে বিব্রত হতে হবে না। আপনাদের প্রতি অনুরোধ থাকলো যে এই নোটটা যেহেতু আমার এক এক প্রচেষ্টায় তৈরি, এই নোটে আমার যেমন ভালো দিকও আছে কিছু লিমিটেশনসও আছে, হয়তোবা নেক্সট এডিশনে এটা কাভার হয়ে যাবে। কারণ নেক্সট এডিশনে হয়তোবা আমি এটা আরো ভালোভাবে করতে পারবো। আর আমি এ যাবৎ পর্যন্ত ওয়ান ম্যান আর্মির মতো কাজ করছি, মানে পুরো কোচিং প্রসেস আমি নিজেই করি। তো আমার সাথে কিছু লোক অ্যাড হবে, অলরেডি আমি আজকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। কিছু জুনিয়র অ্যাড হলে যেমন আমি একটা প্রশ্ন তৈরি করলাম, হাতে লিখলাম, আমি জুনিয়রকে বললাম এটা টাইপ করে ফেলো। এখন প্রতিটা প্রশ্নও আমাকে নিজেকে টাইপ করতে হয়। খাতা দেখার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো আমিই করব। তারপরে নোট টাইপের কাজ, যেমন এই যে ফাইনাল টাচ নোটের কিছু কিছু জায়গার কাজ আমি আমার জুনিয়রকে দিয়ে করাবো, সে টাইপ করে দেবে এবং আমি ফাইনালি এডিটটা আমিই করব। এই আপনার ফরমেশন করা এবং প্রুফ রিডিং করা আমি নিজেই করব। তাহলে আমার ওয়ার্ক প্রেশারটা কমে যাবে। মাথাটা যদি সঠিকভাবে কাজ করে তাহলে এই ভুলগুলো থাকবে না। অনেক সময় দেখেন যেমন গত ক্লাসে আমি অনেক চাপের মুখে ছিলাম, এক আপু বললাম আপনার মুখে হাসি পেলাম না স্যার আজকে। তো দেখা যাচ্ছে যে আমি অনেক সময় রিডিং পড়তে ভুল হয়ে যায়, যেমন সংখ্যা ভুল হয় অনেক সময়। আজকে বলছিলাম যে 241 না বলে 281 বলছিলাম, পরে আমার ব্রেন দ্রুত রেসপন্স করেছে যে আমি ভুল বলছি। অনেক সময় এটা হয়, আমার না অনেকেরই হয় এটা। ভিডিও করার সময় এক লেখা আছে আর একটা উচ্চারণ হয়ে যায়, এটা অনেকটা ওয়ার্ক প্রেশারের কারণে হয়। তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আপনারা বুঝতে পারলে হলো, যদি বুঝতে পারেন নোটটা এডিট আপনারা কেটে ঠিক করে নেবেন তাহলেই হবে। বাজারের অনেক গাইডেও কিন্তু ভুল আছে, নামি দামি গাইডেও কম বেশি ভুল আছে। তো এটা আমার যখন মার্কেটে বই আকারে আসবে সেটা অবশ্যই আমি অনেক গুরুত্ব সহকারে কি করব, এইটা ভালো কোনো স্যারকে দিয়ে এটার আহ, আপনার প্রুফ রিডিং করাবো, বা এখানে দুটি কথা বলে কোনো বিচারকের বক্তব্য আসবে। ভবিষ্যতে এটা তো বই আকারে মার্কেটে আসবেই আপনাদের দোয়ায়। আর আমার উদ্দেশ্য আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করা, উত্তর আমার নোটে পাবেন, বেয়ার পাবেন, বাজারে গাইডে পাবেন।